সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 814তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নীলফামারীর ভাই মোহাম্মদ মাসুদ হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাবার সন্তান পেটে নিয়ে বিয়ে বসে শান্তা। আসলে আজকের গল্পটা এমন একটা গল্প, আমি গল্পটা আসলে অনিচ্ছাকৃত রেকর্ড করতে যাচ্ছি। আমার গল্পটা রেকর্ড করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু মানুষের রিকোয়েস্টে গল্পটা আমার রেকর্ড করা, এবং আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে গল্পটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর শুনবেন। আরেকটা বিষয়, এখানে এই গল্পের যিনি শান্তা, এটা তার ছদ্মনাম দেওয়া, এগুলো আমাদের কাল্পনিক নাম বসানো। কিন্তু এই শান্তা বর্তমান সময়ে বাংলাদেশের এমন একজন মডেল, যিনি আমাকে গল্প লিখে পাঠিয়েছেন মাসুদ ভাই। ইনি যখন বললো যে ভাই এইটা হচ্ছে আমার ওয়াইফ বা এটা তার বউ বা সামথিং এরকম করে বললো আর কি, আমি বিশ্বাসই করতে পারিনি যে ভাই উনি কীভাবে সম্ভব। আমি ভাবলাম যে তিনি হয়তো মিথ্যে বলছে। পরে মাসুদ ভাই আমাকে ইমুতে যখন তার ওয়াইফের সাথে উঠানো ছবিগুলো পাঠালো, আমি তখন বিশ্বাস করতে বাধ্য হলাম। আসলে উপর থেকে মানুষকে দেখলে বোঝা যায় না যে মানুষের ভিতরটা আসলে কেমন। এটাই চরম বাস্তব। খুব দুঃখজনকভাবে আরেকটা বাস্তব সত্য কথা বলে যাই বন্ধুরা, এই দুনিয়াতে একটা কালো মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দিনের পথে চলুক, যতই ভালো ব্যবহার করুক, যতই যাই হোক না কেন, ওই কালো মেয়েটাকে সহজে কোনো ছেলে বিয়ে করতে চায় না। তার স্বভাব চরিত্র আচার আচরণ যতই ভালো হোক না কেন, কিন্তু খারাপ ব্যবহারের 3টা বিয়ে হওয়া একটা সুন্দরী মেয়ে 2 বাচ্চার মা হওয়ার পরেও ওই মহিলার পিছনেই ছেলেরা ঘুরে। আসলে সত্যিকার তো আমাদের দুনিয়াটা সুন্দরের পূজারী। আমরা অনেকেই কালো রং পছন্দ করি, কিন্তু কালো মেয়ে আমরা কেউ পছন্দ করি না। কথায় কথায় বলি যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এগুলো শুধু কথার মধ্যেই থাকে, বাস্তব ক্ষেত্রে কোনোভাবেই না। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো নীলফামারীর ভাই মাসুদের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং গল্প শেষে মাসুদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ, আমার বাড়ি নীলফামারী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা সে রয়েছে, আমার দাদি। আমাদের পরিবারে আর কেউ নেই। নীলফামারী শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। শুধু নিম্নবিত্ত নয়, একেবারে নিম্নবিত্ত একটা পরিবার। এমন পরিবার যে পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়, 3 বেলা ভাত আমরা পেট ভরে খেতে পারি না। ছোটোবেলায় আমি যখন দেখি বুঝতে শিখি, ঠিক তখন থেকে দেখি যে আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমার বাবা মানুষের বাড়িতে বান্দি দাসের কাজ করে খুব কষ্ট করে খাবার দাবার আনে, এবং সেই খাবারগুলো আমি আর আমার দাদিমণি খেয়ে কোনোরকম বেঁচে আছি। একটু একটু করে বড় হই, এবং বড় হতে হতে একটা পর্যায়ে জানতে পারি আমার জন্মের আগেই নাকি আমার বাবা মারা যায়। আমার বাবা মূলত একজন আল্লাহ ছিল। আল্লাহ বলতে হয়তো অনেকেই বুঝবেন, আমার বাবা মানুষের জমিতে হাল চাষ করতো। আমার বাবা ওই সময় গরু দিয়ে হাল চাষ করা হতো। অন্যের কাছ থেকে গরু আমার বাবা বাগাতে বা বন্ধকে নিয়ে আসতো বা টাকা দিয়ে নিয়ে আসতো, এবং এই গরু দিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আমার বাবা মানুষের জমিতে হাল দিত, এবং এই দিয়ে যেটাকে ইনকাম করতো তার অর্ধেক টাকা আমার বাবা নিয়ে যেত, আর অর্ধেক টাকা যে লোকের গরু বাবদ ওই লোককে দিয়ে আসতো। আমার বাবা যথেষ্ট পরিমাণ হতদরিদ্র গরিব একজন মানুষ ছিল, এবং এরকম করে দিন পার হতে হতে যখন একটা সময় আমি আমার মায়ের পেটে আসি, শুনতে পারি আমি আমার মায়ের পেটে আসার পরেই লোকমুখে জানতে পারি যে আমার বাবা নাকি ওই সময় একদিন পড়ন্ত দুপুরে অনেক কড়া রোদের ভিতরে হাল চাষ করতেছিল, এবং সেখানেই নাকি আমার বাবার প্রচুর পরিমাণে প্রাণীর তৃষ্ণা লাগে, এবং সেখানে আমার বাবা পানির জন্য অজ্ঞান হয়ে যায়, পানি খাওয়ার জন্য খুব পাগল হয়ে যায়, এবং ওই হাল চাষ করা জমির ময়লা পানি নাকি আমার বাবা খেতে থাকে, এবং ওই পানি খেয়ে আমার বাবা কাদা মাখা ওই জমিনে আমার বাবা তখন মারা যায়। এবং বাবার মৃত্যুর পরে আমার মা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমার নানুবাড়ির অবস্থাও মোটেও ভালো ছিল না যে আমার নানুবাড়িতে গিয়ে আমার মা কিছু একটা করতে পারবে। আমার মা তখন একইভাবে বাবার মৃত্যুর পরে দুঃখ কষ্ট আর শত যন্ত্রণার মাঝে আমার নিজের বাড়িতেই পড়েছিল। আমার দাদিকে আঁকড়ে ধরে আমার মা আমাকে পেটে নিয়ে বেঁচেছিল। সময়গুলো এভাবে পার হতে হতে একটা পর্যায়ে আমি তখন দুনিয়াতে আসি।
আমি যখন দুনিয়াতে আসি তখন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে অনেক স্বপ্ন দেখে যে একদিন হয়তো আমি অনেক বড় হব, আমি নিজে টাকা পয়সা উপার্জন করব, আমার মাকে আমি এই দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অনটন থেকে একটা নতুন জীবন আমি আমার মাকে দিব, যেই জীবনের স্বপ্ন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে দেখতো। ছোটোবেলা থেকে একটু একটু করে আমাকে খাওয়িয়ে পরিয়ে আমার মা বড় করে। আমি যখন মোটামুটি অংশে একটু বড় হই তখন আমি একইভাবে আমার বাবার মতো মানুষের জমিতে গিয়ে কাজ করি। আমার মনে আছে আমার জীবনে প্রথম হাজিরা ছিল 20 টাকা। 20 টাকায় আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত কাজ করি। আমি এরকম করে মানুষের সাথে মাঠে ঘাটে এখানে ওখানে গিয়ে টুকিটাকি কাজ করি, এই দিয়ে আমার তখন জীবন কাটে। এরকম করতে করতে একটু বড় হই। আমার ভিতরে সত্যিকার অর্থে কোনো অক্ষর জ্ঞান ছিল না, মানে আমি ঠিকমতো নিজের নামটাও লিখতে পারতাম না। এত গরিব একটা পরিবারে জন্মাই, যে পরিবারে স্কুল ড্রেস কিনে দেওয়ার কারণে আমি স্কুল পর্যন্ত যেতে পারিনি। দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার দাদির ভিতরে অন্তত কিছুটা হলো আরবিক মানে অ্যারাবিক কিছু অক্ষর জ্ঞান ছিল, যার জন্য আমার দাদি আমাকে সূরা কেরাত সহ নামাজ শেখাতো, দিনের কাজগুলো আমাকে শেখাতো। দাদির কাছ থেকে এগুলো আমি শিখতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই। আমার বয়সী ছেলেরা তখন প্রতিদিন 100 টাকা হাজিরাতে মাঠে কাজ করত। আমি তখন ওই ছেলেগুলোর সাথে 100 টাকা হাজিরাতে মাঠে কাজ করি। মরার উপর খাড়া, ঠিক 100 টাকায় মাঠে কাজ করা হাজিরা দেওয়া অবস্থায় ওই সময় হঠাৎ করে আমার দাদি হোঁচটকে পা ভেঙে ফেলে, এবং পা ভেঙে ফেলার পরে আমার দাদিকে চিকিৎসা করার মতো কোনো টাকা আমার মা এবং আমার কারো কাছেই থাকে না। আমার মনে আছে আমার দাদি পায়ের ব্যথায় প্রচণ্ড রকমের কষ্ট পায়। আমাদের গ্রামের কিছু মানুষ আছে যারা মোটামুটি আমার দাদিকে একটু সাহায্য সহযোগিতা করে, ওষুধ কেনার জন্য আমার দাদিকে কিছু টাকা দেয়, কিন্তু বড় কোনো হসপিটালে নিয়ে আমার দাদিকে চিকিৎসা করার মতো টাকা আমাদেরকে কেউ দিত না। মানুষের কাছ থেকে যে 2-1 টাকা পেতাম ওটা দিয়ে দাদির জন্য ব্যথার ওষুধ কিনে আনতাম। ব্যথার ওষুধ খাইয়ে দাদিকে কয়েকটা দিন আমি বাঁচিয়ে রাখি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার দাদিও মারা যায়। আমার দাদি যখন মারা যায় আমি তখন অনেকভাবে ভেঙে পড়ি। আমি জানি না কাউকে বিশ্বাস করাতে পারবো কি না, আমার দাদি ছিল আমার এই দেহের অক্সিজেন। দাদির সাথে আমার সম্পর্কটা এতটাই মধুর ছিল, আমার সমস্ত কষ্টগুলো আমি ভুলে যেতাম যখনই আমি দাদির কোলে মাথা রাখতাম। দাদি সারা রাতভর আমার মাথা টিপে দিত, আমার চুল টেনে দিত, আমাকে নিজের কোলে নিয়ে আমাকে নিজের বুকে নিয়ে আমার দাদি আমাকে ঘুমোতো। এত আদর, এত ভালোবাসা, এত যত্ন যে মানুষটা আমাকে করতো, সেই মানুষটাকে অন্ধকার কবরে মাটির ঘরে শুয়ে দিয়ে আসছি। এর মতো বড় কষ্ট, এর চেয়েও বড় কষ্ট মনে হয় একটা মানুষের জীবন আর হতেই পারে না। যাই হোক, দাদিমণি মারা গেল। দাদি মারা যাওয়ার পরে আমি তখনও মানুষের সাথেই টুকিটাকি কাজ টাজ করতেছি। এমন করতে করতে আমাদের এলাকাতে তখন হঠাৎ করে এক ধরনের ডাকাতের একটা সঙ্গ বের হয়, মানে ডাকাত দল বের হয়, এবং এই ডাকাতগুলো বিভিন্ন কায়দাতে ডাকাতি করতো। বিভিন্ন কায়দাতে ডাকাতি করতে বলতে এরকম ধরেন আমার মতো বাচ্চাদেরকে, মানে আমার মতো বয়সী ছেলেদেরকে অনেক সময় রাস্তার পাশে দাঁড়া করাই দিত। রাস্তার পাশে দাঁড়া করাই দিত এবং দাঁড়া করে গাড়ি সিগন্যাল দিতাম। এরকম করে তখন গাড়ি থামাইতো, তখন আমরা গাড়ি ডাকাতি করতাম। অথবা অনেক সময় অনেক বাড়িতে গিয়ে দরজা ধাক্কাইতাম, বলতাম কাকি গো পথ ভুলে গেছি। যখন কেউ জানালা খুলতো, জানালা খুলে দেখতো যে কে, তো বাইরে বলতাম যে কাকি পথ ভুলে গেছি, আমাদের বাড়ি অমুক জায়গায়, রাস্তা ভুলে গেছি, আমাকে আজকে রাতে একটু থাকতে দিবেন। এরকম বলে বলে মানুষের কাছ থেকে বলতাম, এবং গ্রামের মানুষ তখন দরজা খুলতো, এবং দরজা খুলে ভিতরে ঢুকলে পরে আমাদের ডাকাত দলের সদস্যরা ঢুকে ডাকাতি করতো। এরকম একটা সংস্থা তখন বের হয়। বের হওয়ার পরে সেখানে একজন ভাই থাকে, কামরুল ভাই তখন আমাকে প্রস্তাব করে যে মাসুদ তুই আমাদের দলে কাজ করবি। কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, আমার চেহারা অনেক মায়াবী ছিল। আমি যদিও গরিব মানুষ ছিলাম তারপরও নিজের অনেক যত্ন করতাম, মাথায় চুল সাবান দিতাম এবং মানে তেল জল দিতাম, ভালো করেই চলাফেরা করতাম। দেখলে মোটামুটি আমাকে খুব ভালোই লাগতো এবং আমার চেহারাও অনেক সুন্দর ছিল, যার কারণে আমাকে তখন কামরুল ভাই বলে তুই আমাদের ডাকাত দলে কাজ করবি। তাই আমি বললাম যে ভাই আমি তো ওরকম কোনো কিছু পারবো না, আমার মনটা অনেক নরম, আমি এরকম কিছু পারবো না। আমার বলে কিছু করা লাগবে না, তোরে আমরা এরকমভাবে যেমনি সাজাই দিব, যেমনি অভিনয় করতে বলবো তুই শুধু এমনি অভিনয় করে গাড়ি দাঁড়া করাবি, এরপরে মানুষের বাড়িতে ঢুকবি, যেমন করে শিখিয়ে দিব তেমন করে কাজ করবি এবং আমরা ডাকাতি করব। আমি তখন বললাম ভাই ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, এবং ইনার কথা মতো এবার আমি ডাকাতি করার জন্য প্রস্তুতি নিই। ওরা আমাকে ট্রেনিং দিচ্ছি কীভাবে মানুষের বাড়ির সামনে যেতে হবে, কীভাবে কান্নাকাটি করতে হবে, কীভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের ঘরের দরজা খুলতে হবে, কীভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি সিগন্যাল দিতে হবে। এইভাবে ছোট মানুষদেরকে দিয়ে মানুষকে আবেগ আপ্লুত করে কীভাবে ডাকাতি করতে হবে, সেই কৌশলগুলো তখন আমাকে কামরুল ভাই সহ আমাদের ডাকাত দলের অন্য সদস্যরা আমাকে শিখিয়ে দেয়।
আমি তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে ডাকাতির ট্রেনিংটা নিয়ে নিই। ডাকাতির ট্রেনিং নেওয়ার পরে এরপরে আমি শুরু করি অপারেশনে। এবার আমি বিভিন্ন জায়গায় অপারেশনে যাচ্ছি। এরকম রাস্তার পাশে গভীর রাতে দাঁড়ায় থাকি, গাড়ি সিগন্যাল দিই এবং গাড়ি দাঁড়াও করাই। অথবা এরকম হয় যে বেশিরভাগ ডাকাতিটাই আমি করতাম মানুষের বাড়িতে গিয়ে। রাত 10টা 11টা বা 12টা বাজে কিন্তু গ্রামের মানুষরা ঘুমিয়ে পড়ে এবং ওই ঘুমন্ত গ্রামে গিয়ে বিভিন্ন বাড়ির সামনে গিয়ে দরজা টোকাইতাম, দরজা ধাক্কাইতাম। তখন তারা জানালা দিয়ে দরজা খুলতো, অথবা জানালা খুলতো, আবার অনেকেই সরাসরি দরজা খুলতো। দরজা খুলে আমার সাথে কথাবার্তা বলতো। আমি বলতাম যে এরকম অসহায় বিপদে পড়ছি, বাড়ির রাস্তা ভুলে গেছি, মাঠে খেলতে গেছি, এইটা ওইটা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি তখন তাদের ঘরে ঢুকতাম। এবং আমি ঘরে ঢোকার পরে আমার ডাকার সদস্যরা আমার সাথে ঢুকতো, অথবা তাদের সাথে গিয়ে আমি যখন ঘুমায় যাইতাম, মানে আমি যখন শুয়ে পড়তাম তারা ঘুমায় যেত, তখন আমি সেই সময় দরজা খুলে দিতাম। তখন আমার ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকতো, ঢুকে ডাকাতি করতো। এটাই ছিল মূলত আমার কাজ। এভাবে প্রায় 1.5 বছর মতো আমি ডাকাতির দলের সাথে থাকি এবং 1.5 বছরে তারা ডাকাতি করতো, কিন্তু মূলত আমাকে এত বেশি টাকা দিত না। মানে ডাকাতি করে তারা লাখ লাখ টাকা মানুষের বাড়ি থেকে নিয়ে যেত, বাট আমাকে খুব কম টাকা দিত, অল্প কিছু টাকা আমাকে দিত, তো অত বেশি টাকা আমাকে দিত না। এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের বাড়িতে একদিন পুলিশ আসে এবং বাড়িতে একদিন পুলিশ আসে। পুলিশ আসার পরে আমি ছোট মানুষ ছিলাম, তারপর আমাকে ঘর থেকে ধরে নিয়ে যায় যে ডাকাতির একটা মামলা। ওই মামলায় আমাকে সহ আসামি করা হয় এবং আসামি করার পরে আমাকে তখন বাড়ি থেকে নিয়ে যায়, মানে উঠে নিয়ে যায়, পুলিশ নিয়ে যায় এবং আমার সাথে আমাদের গ্রামের যারা মোটামুটি এই ডাকাত সদস্যের সাথে জড়িত ছিল অনেককেই ধরে নিয়ে যায়। তো আমি তখন জেলে পড়ে যাই, বাট আমার কাছে মোটামুটি আমি যেই 2-1 টাকা ইনকাম করছিলাম ডাকাতি করে, ওই সবটাকে আমার কাছে দিয়ে আসছি। তো আমার তখন মোটামুটি ওই টাকা দিয়ে ভালো করেই চলতেছিল। তো যখন আমি ডাকাতির মামলায় পুলিশের কাছে চলে যাই, তো ওই সময় আমার আম্মার আমাকে বের করতে পারতেছিল না। বিভিন্ন লোকের কাছে যাচ্ছে, হাতে পায়ে ধরতেছে, কিন্তু কোনোভাবেই কোনো লোকের মাধ্যমে আমার মা আমাকে বের করতে পারে না। এমন করতে করতে প্রায় আমি 14 থেকে 15 দিনের মতো থানা হাজতে থাকি এবং 14-15 দিন পরে আমার মা কেমনে কেমনে জানি আমাকে বের করে নিয়ে আসে। আমি যখন বের হই, বের হওয়ার পর আমি তখন আম্মুকে বলি যে আম্মু তুমি আমাকে বের করলা কেমনে? আম্মু যাই হোক আমাকে বল, আমি তোকে বের করছি, যেভাবে হোক বের করছি, কিন্তু তুই আর এই ধরনের কাজ করতে পারবি না, মানে এই ধরনের কাজ আর করবি না, এভাবে ডাকাতি করা এটা ভালো না এবং মানুষকে কষ্ট দিয়ে মানুষের সম্পদ লুটে নিয়ে কখনো জীবনে ভালো হওয়া যায় না, সুতরাং তুই এগুলো করবি না, তুই ভালো হয়ে যাবে আমাকে বলে। তো আমি তখন বললাম যে আম্মা আমি তো ডাকাতি করেই ফেলছি, এখন আমি যদি ডাকাত দলের সাথে কাজ না করি তাহলে তো আমাকে মেরে ফেলবে। এবং আমাদের ডাকাত দলের একটা সিস্টেম ছিল, আমাদের ডাকাতের যেই সদস্যগুলো ছিল তারা কখনো পুলিশের কাছে গেলেও আমাদের সর্দারের নাম বলতে পারবে না, এটা মানে নিষেধ ছিল, সর্দারের নাম তো বলা যাবেই না। ইভেন যারা ডাকাতি দলে একবার ঢুকে গেছে তারা এই দলের সাথে সবসময় ডাকাতি করতে হবে, এই দলের বাইরে যেতে পারবে না, এই দলের সাথে ডাকাতি করতে হবে। সো আমি তো তখন ডাকাত দলের সদস্য হয়ে গেছি, আমি ডাকাত দল থেকে বেরোতে পারবো না। আমি আমার আম্মুরে বললাম যে আম্মু আমি তো এখন আর বেরোতে পারবো না, আমি ওদের সাথে যেহেতু ঢুকে গেছি ওদের সাথে আমাকে ডাকাতি সবসময় করতে হবে। আম্মু তখন আমাকে বলে আমি একটা কাজ পাইছি অনেক দূরে একটা গ্রামে, আমি তোর একটা কাজে দিব। আম্মু আমাকে বলে, আমি তখন বললাম যে অনেক দূরে কোথায় তুমি আমাকে কাজ দিবা? আম্মু আমাকে বলো অনেক দূরে একটা গ্রামে কাজ পাইছি, হাশেম মোল্লা নামের একজন লোক আছে, ওই লোকটার কাছ থেকে আমি টাকা পয়সা নিছি এবং ওই লোকটার সহযোগিতায় আমি তোকে জেল থেকে বের করছি। তো ওই লোকটার কাছে আমি তোকে কাজে পাঠাবো, ইনারা অনেক বড় দোকান আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাছের খের আছে, মানে মাছের আড়ত আছে বা অনেক কিছু আছে, তুই এগুলাতে চলে যাবে ওনার কাছে। তাই আমি বললাম আমি তো চিনি না। তারপর মা কী করলো, আমাদের এলাকারই এক দাদাকে দিয়ে আমাকে এর পরের দিনে ওই হাশেম মোল্লার কাছে পাঠিয়ে দিল। হাশেম মোল্লা আমাদের এলাকা থেকে অনেক দূরে, মানে আমাদের এলাকা থেকে প্রায় 5-6টা গ্রাম পার হওয়ার পরে ওনার ঠিকানা। তো সেই ঠিকানাতে আমাকে ওই হাশেম মোল্লার কাছে নিল। নেওয়ার পরে হাশেম মোল্লা আমাকে জিজ্ঞেস করলো, আমরা সন্ধ্যার পরে ওনার কাছে গিয়ে পৌঁছাই, মানে ওনার বাড়িতে। ওনার বাড়ির সামনে হচ্ছে অনেক বড় একটা মাছের, মানে মাছ, উনি ওইখানে হচ্ছে মাছ ফেলায়, মাছের ফিশারি তিনি বসে আছে, অনেক মোটা এবং অনেক পেট বড় একটা লোক, মোটামুটি মধ্য বয়স্কের চেয়েও আরেকটু বেশি। তো ওনার কাছে গেলাম পরে উনি আমাকে বললো যে তুই কী কাজ করবি, তোর আম্মা যে আমাকে পাঠাইলো, তোকে যে আমার কাছে পাঠালো, তুই কী কাজ করবি? আমি তখন বললাম যে কাকা আপনি যে কাজ দেন আমি সেই কাজই করব। বলে তুই কি দোকানদারি করতে পারবি, হিসাব বুঝিস? আমি বললাম যে বুঝি। তা আসলে কিন্তু আমি দোকানদারি কোনো হিসাব টিসাব বুঝি না। তো আমাকে বলে ঠিক আছে তাহলে আজকে ঘুমায় যা, তুই কালকে সকালে আমার সাথে দোকানে যাবি, আমি তোকে দোকানে বসাবো। এই কথা বলার পরে রাতটা ঘুমিয়ে গেলাম। উনি আমাকে খাবার দাবার এনে দিল, একটা ঘরের মধ্যে আমি ছিলাম। তো খাবার দাবার খেয়ে আমি রাতে ঘুমিয়ে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে
উনি আমাকে দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে আমাকে বসালো এবং বলে যে দোকানদারি কর। তা আমি তো আসলে ভাই হিসাব টিসাব অত বেশি বুঝি না। তো অনেক সময় কাস্টমারে মাল নেওয়ার পরে বলে যে কত টাকা হয়েছে, তো যিনি মাল দেয় হিসাবটা কিন্তু তিনিই করে। আমার হাতে একটা ক্যালকুলেটারের মেশিন দিল, বাট আমি এটা টিপতে পারি না। মানে এতটাই বোকা ছিলাম যে ক্যালকুলেটার পর্যন্ত টিপতে পারতাম না। পরে আমি বললাম যে কাকা, আমি তো ক্যালকুলেটার টিপতে পারি না, অনেক সময় অনেক হিসাবে ভুল করে ফেলি। তো দুপুরের পরেই, মানে সকালে গেলাম, দুপুরেই উনি আমাকে বলতেছে তুই বাড়ি চলে যা, তুই মূলত দোকানে কাজ করতে পারবি না। তা আমাকে দুপুরে খাওয়া দাওয়া করাই আমাকে তখন বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে তা আমি দেখলাম যে ওনার মাছ, মানে মাছ যে ফেলছে, অনেক ভালো ভালো মাছ আছে ফিশারিতে। তা তখন ওই মাছের আমি কী করলাম, মাছকে খাবার দিতেছি। বাড়িতে বসে থেকে কী করবো, বিকেলবেলা মাছের খাবার দিচ্ছি। ওই তখন দোকান থেকে আসছে, ওনার একটা মোটর সাইকেল ছিল ওই সময়, হুন্ডা একটা মোটর সাইকেল ছিল, অনেক পুরনো। তো ওই সময়েরকার খুব মানে দামগি মোটর সাইকেল আর কি, এখনকার সময় হয়তো পুরনো। ওই মোটর সাইকেল দিয়ে উনি আসার পরে উনি দেখলো যে আমি ফিশারিতে খাবার দিচ্ছি। উনি দেখে খুব খুশি হলো, আমার কাছে এসে বলল যে আসলে তোকে দিয়ে এই কাজে হবে, তুই অন্য কোনো কাজ করতে পারবি না, দোকানের কাজ বা মার্কেটের কাজ তোকে দিয়ে হবে না, তুই আমার মাছের এই ফিশারিটা দেখ, এটাই তোর কাজ। তো এরপরে উনি আমাকে মাছের ফিশারির দায়িত্ব দিয়ে দেয় যে মাছের ফিশারিতে কাজ করার জন্য। তো আমি তখন মাছের ফিশারিতে কাজ করতেছি, মাছকে খাবার দিতেছি এবং মাছকে মাছ ধরতেছি, মানে মোটামুটি যতটুকু পারতেছি মাছের ওই পুরো ফিশারির দায়িত্বটাই তখন আমার উপরে চলে আসে। আমি তখন মাছের ফিশারিতে কাজ করি, আলহামদুলিল্লাহ ভালো টাকাই ইনকাম করতেছি, খুব ভালো করেই চলতেছি, সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। আমি খুব ছোট বয়সে ওনার এখানে যাই, কিন্তু ছোট বয়সে জানার পরেও আমি টানা প্রায় 8 বৎসরের মতো এই হাশেম মোল্লার আন্ডারে কাজ করি। 8 বছরে হাশেম মোল্লা আমাকে অনেক আদর করছে, অনেক ভালোবাসছে, যে আদর ভালোবাসার বর্ণনা আমি বলে শেষ করতে পারবো। ওনার টোটাল 5টা ছেলে মেয়ে, মানে 5টা ছেলে মেয়ে বলতে একটা মেয়ে আছে ওনার সবচেয়ে বড়, যার নাম হচ্ছিল মাজেদা। তো ওই মেয়েটা সবচেয়ে বড় আর কি, ওই মেয়েটাই সবচেয়ে বড়। তো মাজেদা আক্তার শান্তা হচ্ছে ওনার পুরো নাম, তো আমরা মাজেদা বলে ডাকতাম। তো মাজেদা হচ্ছে সবচেয়ে বড় মেয়ে, এবং এরপরে ওনার হচ্ছে আরও 2টা ছেলে, আরও 2টা মেয়ে আছে। তো ওইরকম টোটাল ওনার টোটাল 5টা মেয়ে। তো টোটাল 5টা মেয়ে ওইরকম আমি জানি ওনার পরিবারে। তো এই 5টা মেয়ে মোটামুটি আমাকে অনেক আদর করে যত্ন, মানে 5টা ছেলে মেয়ে আর কি, তারা আমাকে অনেক আদর করে যত্ন করে, খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় যত যা লাগে, যাই কিছু লাগে ওরা আমাকে সব কিছু দেয়, কখনো কোনো কিছুর অভাব দেয় না। এই 7-8 বছর বয়সে আমার মনে হয় যে ওনার কাছ থেকে অনেক কিছু পাইছি, যে পাওয়ার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। নিজের বাবার আদর ভালোবাসা আমি পাই নাই, বাবাকে কখনো চোখেও দেখি নাই, কিন্তু হাশেম মোল্লা আমাকে কখনো বাবার অভাবটা বুঝতে দেয়নি। নিজের সন্তানের চেয়েও আরও বেশি আদর ভালোবাসা দিয়ে আমার সাথে রাখে। এরকম করে আমি তখন মোটামুটি অনেক অংশে বড় হই, যখন অনেক 7-8 বছর ওনার এখানে কাজ করি। অ্যান্ড ওই সময় আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, যেটা আমাকে অনেক বেশি কষ্টও দিত, আবার কেমন জানি মনে হতো। আমি অনেক সময় দেখতাম যে ওই সময় আমার মা কিন্তু ঘন ঘন আমার কাছে আসতো এবং হাশেম মোল্লা আমার আম্মার সাথে এক ধরনের একটা সম্পর্কে জড়িত ছিল। তো আমাদের বাড়িতে উনি মাঝে মাঝে যাইতো। আমি যখন ফিশারিতে থাকতাম, ওনার বাড়িতে থাকতাম, উনি তখন মোটরসাইকেল দিয়ে আমার গ্রামে যাইতো। উনি যে আমার গ্রামে যাইতো এই খবর কিন্তু আমার কাছে চলে আসতো, যে উনি আমার গ্রামে যাচ্ছে, আমার আম্মার সাথে থাকতেছে, বা আমি না থাকলেও আমাদের বাড়িতে রাতের বেলায় থাকতেছে। এই জিনিসগুলো মোটামুটি 2-1টা জিনিস আমার কানে চলে আসে। তো কানে যখন জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে যে তিনি আমার ওস্তাদ হতে পারে, আমার মালিক হতে পারে, কিন্তু আমার মায়ের কাছে উনি রাতের বেলায় কেন যাবে, কেন আমি আমার মায়ের কাছে যাই। তো জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, একদিন হলো কি মা আমাকে দেখার জন্য হাশেম মোল্লার বাড়িতে আসে। তো আসার সময় অনেক পিঠা, গুড়, শীতকাল ছিল, অনেক কিছু নিয়ে আসে। তো এগুলো খাওয়া দাওয়া করার পরে আম্মা আর আমি একই রুমে ঘুমাই। রাতের বেলা আম্মা তখন উঠে যায়, উঠে আম্মা তখন কাঁচলা ঘরে, মানে এটা ঘর ছিল, এটার নাম কাঁচলা ঘর বলে, এটা ফিশারির পাশে, ওই কাঁচলা ঘরে আম্মা তখন ঢুকে এবং পিছন দিয়ে ওই হাশেম মোল্লাকে আমি ঢুকতে দেখতে পাই। এতদিন পর্যন্ত লোকমারফতে শুনেছিলাম যে হাশেম মোল্লার সাথে আমার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে, বাট আমি কখনো এটা চোখে দেখতে পাইনি। বাট সেদিনটাতে আমি স্পষ্ট দেখতে পাই যে আমার মা কাঁচলা ঘরে ঢুকে এবং কাঁচলা ঘরে একইভাবে হাশেম মোল্লাও ঢুকে। এই জিনিসটা দেখতে পাওয়ার পরে ভাই আমি তখন খুব কষ্ট পাই, মানে এত যে কষ্ট পাই আমি বলে বোঝাতে পারবো না। আমি ছোটোবেলা থেকে আমার মায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ছিল। আমি মনে করতাম আমার মা সাক্ষাৎ নির্ঘাত একজন ফেরেশতা। তিনি আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, এবং শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে আমার মা বিয়েটা পর্যন্ত করলো না, শুধু আমার দিকে তাকিয়ে। অথচ এই মা কিভাবে এত জঘন্য নিচে নেমে যেতে পারে, এমন খারাপ কাজ করতে পারে, আমি এটা স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি একরকম কান্নাকাটি করে জিনিসটা দেখার পরে, যাই হোক, ফজরের একটু আগে, আজান দেওয়ার একটু আগে আমার মা তখন উঠে আসে
আমার সাথে এসে শোয় এবং হাশেম মোল্লা তখন চলে যায়। সেই টাইমটা পর্যন্ত আমি পুরোপুরিভাবে জানালা দিয়ে ঘরের দিকে তাকিয়েছিলাম। একটা সন্তানের জন্য এটা যে কতটা কষ্ট এটা শুধুমাত্র আমিই জানি। বাট এরপরেও সব কিছু সহ্য করে আমি তখন ওই ঘরের দিকে তাকিয়েছি। একটা পর্যায়ে আম্মু তখন বেরিয়ে আসতে, যখন আমি দেখলাম আম্মু বেরিয়ে আসতেছে তখন আমি শুয়ে পড়ছি। আম্মু আমার সাথে শুইছে। যাই হোক, সকালবেলা আম্মু একটু লেট করে উঠছে, আমি উঠছি। তখন হাশেম মোল্লার বাড়ি থেকে কাজের মেয়েরা আমার জন্য আর আমার আম্মুর জন্য নাস্তা নিয়ে আসছে। তো নাস্তা করলাম। নাস্তা পানি করার পরে আম্মু তখন চলে যাবে সকালবেলা। আম্মু রেডি হচ্ছে। তো আমার ওই দিন আমি আম্মুকে কিছু একটা জিজ্ঞেস করবো যে কেন আম্মু এটা করলো বা কেন আম্মু ওনার সাথে কাসলা ঘরে গেল, এই জিনিসগুলো আমি জিজ্ঞেস করব। কিন্তু এই জিনিসগুলো আমি এখানে জিজ্ঞেস করব না, আমাদের বাড়িতে গেলে জিজ্ঞেস করব। যার জন্য আমি আমারে বললাম যে মা তুমি তো যাবা, একটা কাজ করো, আমিও 2 দিনের জন্য বাড়িতে যাব। আম্মু তখন হঠাৎ করে আমারে বলতেছে কিরে তুই বাড়ি যাবি কেন? আমি বললাম যাবো, আমার ভালো লাগতেছে না, 2টা দিন বাড়িতে গিয়ে সবার সাথে একটু ঘুরে ফিরে আসবো, সবার সাথে ঘুরে আসলে আমার ভালো লাগবে। তা আম্মু আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি বাড়িতে যেতেই চাস তাহলে চল, সমস্যা কি, যাবি। তেমন করে আম্মু আমাকে বললো। বলার পর আমি তখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, বাড়ি যাব। দুপুরবেলা আম্মু আর আমি একসাথে খাওয়া দাওয়া করে হাশেম মোল্লা আমাদেরকে রিক্সা ঠিক করে দিলাম। তখন রিক্সা করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতেছি কেমনে কী করব। তো বাড়িতে গেলাম, যাওয়ার পরে সন্ধ্যের দিকে আমি তখন বেরোইছিলাম, যেহেতু অনেক দিন পরে বাড়িতে আসি না, বাড়িতে আসছি মাঠে ঘাটে যাবো, দোকানপাটে চাটা খাবো। এখন দোকানে যাওয়ার পরে আমার দিকে সবাই জানে কেমন একটু আর চোখে তাকায়, আমার সাথে কথা বলে না খুব একটা, এবং কেমন যেন আমাকে একটু সন্দেহের চোখে আমার দিকে তাকায়। এই জিনিসটা দেখতে পাওয়ার পরে আমার ভিতরে তখন খুব খারাপ লাগা কাজ করছে। কী ব্যাপার, সবাই আমার দিকে এরকম আর চোখে তাকাচ্ছে কেন সন্দেহের নজর আমার দিকে তাকাচ্ছে। আমাকে তখন বিষয়টা খুবভাবে কষ্ট দিচ্ছিল যে এরকমটা কেন করতেছে। এইভাবে একটা পর্যায়ে দেখলাম যে মোটামুটি সব মানুষই আমার সাথে কথা বলতে চায় না। তা আমার একজন কাকা আছে আমাদের বাড়ির আর কি, ওনার সাথে আমার সম্পর্কটা মোটামুটি অনেক ভালো আছে। আমি কাকারে বললাম যে কাকা, আগে দোকানপাটে আসলে সবাই আমার সাথে বসতো, কথাবার্তা বলতো, আমার সাথে খোশ গল্প করতো, কিন্তু আজকে দোকানে বসার পরে দেখলাম যে কেউ আসলে আমার সাথে কথা বলতে চায় না, কেমন জানি সবাই আমার কাছ থেকে একটু দূরে থাকতে চায়। এই বিষয়টা কি আমি তো বুঝলাম না। এটা আমি ওনাকে বলি। বলার পর উনি আমাকে বলে তোর সাথে মানুষজন কথা বলবে কেমন করে, তুই আর তোর মা যা শুরু করেছিস, এরপরে তো এই গ্রামে আমরা বসবাস করাটা অনেক দায় হয়ে পড়েছে। আমি তখন বললাম যে কাকা এটা কোন ধরনের কথা বলতেছেন, এমন কি কাজ আমি আর আমার মা করেছি যার জন্য আপনারা গ্রামের মানুষরা মুখ দেখাতে পারেন না, আমরা আপনাদের মুখ দেখানোর ক্ষতি করে ফেললাম, এমন কি কাজ আমি করছি? পরে তিনি আমাকে বলতেছে কি করিস নাই, কি করার বাকি রাখছিস তোরা? আমি তখন বললাম যে কাকা কি করছি সেটা আগে বলেন, যে কি করলাম এরকম কথা আপনি কেন বলতেছেন? পরে আমাকে বলে যে তোরা তো আমি অনেক ভালো মনে করছিলাম, ভাবছিলাম যে তুই অনেক ভালো হবি এবং তোর মা অনেক ভালো, কিন্তু তোরা তো খুব খারাপ। তুই কোন মালিকের কাছে কাজ করিস, ওই মালিক প্রতি রাতে তোর আম্মার কাছে আসে, এসে তোর আম্মার সাথে ঘুমায়, এবং এটা কোন ধরনের কথা, এটা কেমন কথা? আমরা তো গ্রামে সমাজ নিয়ে বাঁচতে হয়। এবং ওই লোক, নাম শুনেছিলাম তার হাশেম মোল্লা, এবং হাশেম মোল্লা এত টাকা পয়সার মালিক, তার আন্ডারে থানা, পুলিশ, আইন, আদালত সব কিছু, ওনারে গ্রামের কোনো মানুষ চাপ দিয়ে কথাও বলতে পারে না। তো তোরা এই ধরনের কী কাজ শুরু করছিস? যাই হোক, আমি তোর এই কথাটা বলছি, তুই আবার এটা হাশেম মোল্লারে বলতে চাইস না। এই কথা বলে উনি তখন চলে গেল। তাই আমার ভিতর তখন এত কষ্ট হচ্ছিল। আমি তখন মোটামুটি বড়ই, অনেকই বড়, 14-15 বছর আমার বয়স। তো এই বয়সে আমার যখন এই ধরনের কাজগুলো আমার আম্মা করে বেড়াচ্ছে, এবং আরও কয়েকজন আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলো, প্রত্যেকে একটা কথাই বললো যে হ্যাঁ আমার আম্মা এই ধরনের কাজ করে, এবং অনেকের কাছে এই ধরনের রিপোর্ট আছে, অনেকের কাছে আছে। তেন আমার কাছে তখন খুব খারাপ লাগলো যে আমার আম্মু কেন এই ধরনের কাজ করবে। আমি তো আমার আম্মুকে অনেক বিশ্বাস করি, আম্মুকে অনেক ভালোবাসি, এবং আম্মুর প্রতি আমার অনেক ভালোবাসা কাজ করে, তাহলে আমার আম্মা কেন এই কোয়ালিটির হবে? ভিতরে এত পরিমাণের কষ্ট জমে আছে যে কষ্টের বর্ণনা আমি কাউকে দিয়ে শেষ করতে পারবো না। রাতের বেলায় ঘরে যাই, ঘরে গেলে পরে আম্মু তখন আমাকে খাবার দেয়, খাবার খা। আমি বলে খাবো না। মা বলে খাবার খাবি না কেন? খাবার খা। আমি বললাম খাবো না, তোমার মতো অসৎ মহিলার হাতের খাবার আমি খাবো না। আমার মা তখন আমার দিকে তাকায় আছে, বলে কি বললি এটা তুই বাবা? ঠিকই তো বললাম, তোমার মতো অসৎ মহিলার হাতের খাবার আমি খাবো না। মা আমাকে বলে আমি অসৎদের কী করলাম? বলে অনেক কিছু করছো, তুমি অনেক কিছু করছো, তোমার জন্য আজ আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, তোমার জন্য মাঠে ঘাটে যাইতে পারি না, তোমার জন্য আমার বাবার গ্রামের মানুষরা আমাকে নিয়ে বাজে কথা বলে, আমি আমার মালিকের কাছে কাজ করে হাশেম মোল্লার কাছে ভালো কথা, তাহলে তুমি কেন হাশেম মোল্লার সাথে ঘুমাও? আমার মা বলে তোকে এই কথা কে বলছে? আমি বলি কে বলবে?
গ্রামের প্রত্যেকটা মানুষ এটা জানে। আমার মা বলে গ্রামের মানুষটা মিথ্যা বলে, তুই গ্রামের মানুষের কথা বিশ্বাস করিস না, কারণ গ্রামের মানুষ কখনো কারো সুখ তারা কামনা করতে পারে না। কেউ যদি দেখে সুখে আছে, তবে গ্রামের মানুষ একজন আরেকজনের পিছনে লেগে পড়ে। তারা সত্য কথা বলে না, তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। হ্যাঁ, আমি তখন বললাম যে মা, তুমি কাকে মিথ্যে আর অসত্য কথা বোঝাচ্ছ? তুমি আমাকে এসব কথা বলছো? তুমি কি জানো গতকালকে রাতে আমি নিজের চোখে দেখলাম যে তুমি হাশেম মোল্লার সাথে কাজলা ঘরে ঢুকছো। এটা আমি নিজে দেখছি, এবং সেই ঘর থেকে ফজরের আগে তুমি বের হইছো। গ্রামের মানুষের কথা বাদ দিলাম, তোমার মতো গ্রামের মানুষ খারাপ, হ্যাঁ খারাপ, কিন্তু মা আমার চোখকে কি আমি কী করে অবিশ্বাস করব? আমি তো আমার নিজের চোখে দেখলাম যে তুমি কাজলা করে হাশেম মোল্লাকে নিয়ে ঢুকছো। আমার আম্মার চোখের পানিগুলো তখন টলমল করতেছে, আমার আম্মা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমি তখন আরও বললাম যে মা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, মনে করতাম যে আমার বাবা অনেক কম বয়সে মারা গেছে, তখন তুমি অনেক ছোট মানুষ ছিলা, চাইলে তুমি আরও বিয়ে বসতে পারতা, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারতা, কিন্তু শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে আমার চিন্তা করে তুমি আর বিয়ে করো নাই। নিজের জীবন যৌবন সমস্ত কিছু তুমি আমার পিছনে ব্যয় করেছো মা, কিন্তু সেই মা তুমি কি করে পারলা এত বড় জঘন্য নিকৃষ্ট একটা কাজ করতে? তোমার বিবেক কি একবারও বাধা দিল না? তোমার বিবেকের দরজা থেকে একবারও এসে করা নাড়ল না যে মা তুমি এটা অন্যায় করছো? এটা তুমি কেমন করে করতে পারলা মা? আমার মা তখন আমার দিকে তাকায় বলতেছে, তুই কি চুপ করবি? আমি বললাম না, আমি কেন চুপ করব? তুমি আমাকে কেন চুপ করাতে চাচ্ছ? তুমি যে এত বড় একটা কাজ করলা, এত জঘন্য, এত নিম্ন স্তরের একটা কাজ তুমি মা করলা, আজ তুমি আমাকে চুপ করার কথা বলতেছো? চুপ যদি করতে হয় তো সেটা তুমি করবা, তুমি আমাকে কেন চুপ করাচ্ছ? আমার আম্মা বলে, তুই বড় বড় কথাগুলো কেন বলতেছিস? আমি বললাম, কেন বলবো না মা, আমি কি এগুলো মিথ্যে বলতেছি? আমার মা তখন কোনো কথা না বলে এখান থেকে উঠে গেল, এবং উঠে যাওয়ার পরে খাওয়া দাওয়া তখন আমি করলাম না। খাওয়া দাওয়া না করে আমি তখন ঘুমাইতে চলে গেলাম। আম্মা তখন আমার মতো করে ঘুমাইতে চলে গেল। সারা রাত আমার আম্মার সাথে কথা হলো না। সকালবেলা আমি তখন কাজে গেছি, কাজ করতেছি। তো কাজ করতে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছি আমার ওই মালিকের বাড়িতে, হাশেম মোল্লা বাড়িতে গিয়ে আমি তখন কাজ করতেছি। মাগরিবের একটু পরে আমার আম্মা তখন হাশেম মোল্লার বাড়িতে আসছে। যখন আসছে তখন আমার আরও রাগ লাগছে যে কী রে, আম্মা এই বাড়িতে কেন আসছে? তার মানে আজকে রাতে আম্মা আবারও হাশেম মোল্লার সাথে থাকবে। গ্রামের মানুষ যেহেতু জানাজানি হয়ে গেছে, এই জন্য হয়তো গ্রামে থাকবে না, কিন্তু হাশেম মোল্লার বাড়িতে এসে হাশেম মোল্লার সাথে কাজলা করে আম্মু থাকবে। রাগ প্রচণ্ড রকমের হওয়ার পরে সন্ধ্যার দিকে আমি তখন রুমে আসছি, এসে মারা গালাগালি করতেছি, তুমি আসছো কেন? আমি তো সারাদিনই বাড়িতেই ছিলাম, গতকালকে রাতে বাড়িতে ছিলাম, তুমি এখন হঠাৎ করে কেন আসছো? আমার তখন আমার বলে, তোর সাথে আমার কিছু কথা আছে। কী কথা? তুমি আমার বলো, এখানেই বলো। আমা বলে, হ্যাঁ বলবো, তুই আগে একটু মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করার পরে আমি তোর সব কিছু খুলে বলতেছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মাথা ঠান্ডা করছি, আমি সব কিছু ঠান্ডা হয়েছে, আমার কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে বলো যে তুমি এত কেন আজকে আমি সকালে আসলাম, তুমি বিকালে চলে আসলাম? আম্মা আমাকে বলে, তুই আমাকে হাশেম মোল্লার সাথে দেখছিস, এটা সত্য। গ্রামের মানুষ দেখছে হাশেম মোল্লা রাত বিরাতে আমার বাড়িতে আসে, এটাও সত্য। তবে একটা সত্য লুকিয়ে আছে যারা তুইও জানিস না, গ্রামের মানুষও জানে না। আমি এই সত্যটা কারো কাছে বলতে পারতেছি না, এবং বলতে পারতেছি না বলেই আজ আমি গ্রামের কাছেও দোষী, তুই আমার পেটের সন্তান, তোর কাছেও দোষী। আমি তখন বললাম, কী এমন সত্য কথা লুকিয়ে আছে যেটা তুমি আমাকেও বলতে পারো না, গ্রামের মানুষদেরকেও বলতে পারো না, তুমি আমাকে বলো। আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, হাশেম মোল্লা মূলত তোর বাবা। আমি তখন বললাম, কি বললা? হাশেম মোল্লা আমার বাবা? এটা কীভাবে মা? আমার মা বলে, হ্যাঁ, হাশেম মোল্লা তোর বাবা, এবং হাশেম মোল্লা আমাকে বিয়ে করছে। আমি বললাম, তো হাশেম মোল্লা যদি তোমাকে বিয়েই করে থাকে, হাশেম মোল্লা আমার বাবাই হয়ে থাকে, তাহলে এটা কেন মা তুমি লুকিয়ে রাখছো? এটা কেন তুমি 10 জনের কাছে বলতেছো না? এবং এটা বলতে কেন তুমি ভয় পাচ্ছ? কেন তুমি গ্রামবাসী সহ আমার মতো তোমার সন্তানের কাছে তুমি এভাবে নিজেকে দোষিতা তৈরি করছো? আমার মামাকে বলা, হাশেম মোল্লা যখন আমাকে বিয়ে করে তখন তিনি আমাকে শর্ত দিয়েছিল যে এই বিয়ের বিষয় আমি কখনো কাউকে বলতে পারবো না, এবং তোকেও না। আজকে আমি তোর কাছে তো আর অপরাধী থাকতে পারি না, তোর সামনে তো আমি আর দাঁড়াতে পারবো না, যার জন্য আমি বাধ্য হয়ে ওনার কথা ডিঙিয়ে আমি তোকে বলে দিলাম যে হ্যাঁ, হাশেম মোল্লা আমাকে বিয়ে করছে, এবং আইনত আমি তার বউ। আমি তখন বললাম যে উনি তোমাকে বউয়ের স্বীকৃতি দেবে কখনো? আমার মা বলে, বউয়ের স্বীকৃতি দেবে কিনা জানি না, তবে আমি ওনার বউ, এবং আইনত কলমা পড়ে উনি আমাকে সুন্দর করে সরকারি আইন অনুযায়ী উনি আমাকে বিয়ে করছে। যাই হোক, এটা শোনার পরে তখন আমার ভিতরে একটা জিনিস জাগলো যে আর যাই হোক, আমার মা তো খারাপ কিছু করে নাই, হাশেম মোল্লা আমার আম্মাকে বিয়ে করছে, এবং যত যাই হয়েছে, যাই কিছু হয়েছে হাশেম মোল্লার সাথে আমার আম্মুর সবই বিয়ের পরে হয়েছে।
এবার আমি এর বিষয়টা কিছু বলি না। গ্রামে গেলে গ্রামের মানুষও যখন দু একটা কথা বলে, আমিও তখন ওই গ্রামের মানুষের দু একটা কথার মূল্যায়ন করি না। তো আমার আম্মু যখন আমাকে এই কথাটা বলেই দিল যে হাশেমুল্লাহ আমার আম্মুকে বিয়ে করছে, তখন থেকে আমার পাওয়ারটা একটু বেড়ে গেছে। আমি আগে কিন্তু হাশেম মোল্লার ছেলে মেয়েদের সাথে খুব বেশি একটা কথা বলতাম না, ওদের কাছ থেকে দূরে দূরে থাকতাম। বাট এরপরে আমি হাশেম মোল্লার ছেলে মেয়েদের সাথে খুবভাবে মিশতে শুরু করি, তাদের সাথে কথা বলতে শুরু করি এবং তাদের সাথে দুষ্টমি করি, ফাজলামি করি, অনেক শয়তানি করি তাদের সাথে, মানে এরকমভাবে করতেছি। তো এখন আমি খুব বেশি ওনার পরিবারের মানুষের মতো মিশে গেছি। আমার ভিতর তখন একটা পাওয়ার চলে আসছে, যেটা আমার বাবার বাড়ি। হাশেম মোল্লা আমার বাবা, এবং উনি যদি আমাকে সন্তান হিসাবে গ্রহণ করে নেয় বা সন্তান হিসাবে মেনে নেয় নাই, তারপরে ওনার পরিবারে আমি এমনভাবে মিশে গেছি, ওনার সাথে আমি এমনভাবে কথাবার্তা বলতেছি যেন আমরা সত্যিকার অর্থে বাপ আর সন্তান, নিজের জায়গা নিজেই তখন একরকম দখল করে নিচ্ছিলাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন কেটে গেল। তো হাশেম মোল্লার সবচেয়ে বড় যে মেয়েটা আছে, সাজেদা আক্তার শান্তা, তো ওই সাজেদা আক্তার শান্তার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। এবং তিনি মূলত কিন্তু মানে ওই সময় আমি পরে বিষয়টা জানতে পারি, যখন হাশেম মোল্লার বাড়িতে কাজ করি অ্যান্ড কাজ করার সময় আমি তখন জানতে পারি যে এই সাজেদা আক্তার শান্তা মেয়েটা মূলত হাশেম মোল্লার মেয়ে না। হাশেম মোল্লার প্রথমে কোনো মেয়ে হচ্ছিল না, মানে কোনো সন্তানাদি হচ্ছিল না। বিয়ের প্রায় 4 বছর হয়ে গেছে, ওনার কোনো সন্তানাদি হয় না। এবং সন্তানাদি না হওয়ার পরে একটা ইতিমখানা থেকে তখন এই সাজেদা আক্তার শান্তা মেয়েটাকে এই মানে হাশেম মোল্লা নিয়ে আসে নিজের মেয়ের পরিচয়ে। এবং এই মেয়েটাকে আনার 1 বছর পরেই হাশেম মোল্লার বউ বাচ্চা কনসেপ্ট করে এবং পরিশেষে তার ঘরে 4টা সন্তান আছে। কিন্তু 2টা ছেলে 2টা মেয়ে আসার পরেও হাশেম মোল্লা এই সাজেদা মেয়েটাকে অবহেলা করে নেই, নিজের মেয়ের মতোই তাকে বড় করছে। এবং এই মেয়েটাই মানে হাশেম মোল্লাকে বাবা বলে ডাকে। তো নিজের মেয়ের মতোই তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছে হাশেম মোল্লা। তাকে পড়াশোনা করায়নি খুব বেশি দূর পর্যন্ত, কিন্তু ও ঘরের সমস্ত কাজ করে। এই সাজেদা ঘরের ভিতরে সবার খাবার দাবার থেকে শুরু করে মানে যত যাই কিছুর প্রয়োজন হয় সমস্ত কিছু সাজেদা করে। এবং সাজেদার উপরে পুরো পরিবারটা তখন ডিপেন্ডেবল। হাশেম মোল্লার যে বউ আছে তিনি তেমন কিছুই করতো না, সারাক্ষণই শুয়ে বসে থাকতো। এবং তিনি প্রচণ্ড রকমের মোটা একজন রুগী মানুষ ছিল, সবসময় তার পেটে সমস্যা, শরীরে সমস্যা, মাথা ব্যথা এগুলো লেগেই থাকতো। এবং অলওয়েজে তার জন্য ডাক্তার কবিরে জানতে হতো, উনি কোনোভাবেই সুস্থ ছিল না। তো সব আসার কাজগুলো সাজেদাই করতো। তো সাজেদার সাথে আমার সম্পর্ক খুব ক্লোজ ছিল, আমি ওনার সাথে দৌড়াদৌড়ি করতাম, ছুটোছুটি করতাম, মানে প্রচণ্ড রকমের ওনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এটা কোনো প্রেম ভালোবাসা না যে ওনার সাথে আমার কোনো প্রেম ছিল, ভালোবাসা ছিল, এরকম কিছু না। সে আমার বয়সে হয়তো একটু ছোট হবে বা বড় হবে আমি জানি না, কিন্তু আমার সাথে খুব ভালো মিশতো। এরকম করে ওনার সাথে আমি মাঠে ঘাটে এরকম করে অনেকগুলো মিশে হঠাৎ করে কিছুদিন ধরে মানে 5-6 দিন ধরে আমি দেখতেছি যে এই সাজেদা আক্তার শান্তা মেয়েটা ঘর থেকে খুব একটা বের হয় না, ঘরের মধ্যেই বসে থাকে। এবং কেমন জানি এই হাশেম মোল্লার পরিবারে এক ধরনের একটা দ্বন্দ্ব দেখা দেয়। মানে দ্বন্দ্ব বলতে কেমন জানি মানুষে এক ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, কেউ কারোর চেহারা দেখতে পারে না। হাশেম মোল্লার ছেলেমেয়েরা খুব বেশি একটা ঘর থেকে বের হয় না, এবং সবার ভিতরে এক ধরনের মানে কেমন জানি একটা মানে অস্থিরতা কাজ করতে শুরু করে। গোটা পরিবারটার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। আমি তখন বুঝতে পারি না যে এই অস্থিরতা হওয়ার কারণ কি, মানে কেন তারা একজন আরেকজনকে দেখতে পারে না, এবং সবাই সবার ভিতরে কেমন জানি এক ধরনের একটা গিকটি ফিলতা কাজ করতেছে। বিষয়টা তখন আমাকে খুব মানে ভাবাচ্ছিল যে কারণ কি। আমার এনিমে যে আমি বাড়িতেও যাই, আম্মুকেও জিজ্ঞেস করি যে আম্মু কোনো ঘটনা আছে, আম্মু আমার বলে না কোনো ঘটনা নাই। বাট আমি জানি না কী হয়েছে। এমন করে 8-10 দিন কেটে গেল। 8-10 দিন কেটে যাওয়ার পরে আবার বাইরের মানুষও দেখতাম যে হাশেম মোল্লার বাড়িতে আসে, এবং বাড়িতে এসে হাশেম মোল্লার সাথে কথাবার্তা বলে, হাশেম মোল্লার বউয়ের সাথে কথাবার্তা বলে, অনেক হুজুররাও আসে। তো ঘটনাকে আমি তো কিছুই বুঝতেছি না, মানে কিছু তো একটা হয়েছে, কিন্তু কী হয়েছে এই জিনিসটা ভাই বুঝতে পারি না। এভাবে 7-8 দিন পরে দেখছি আম্মু তখন আমাদের এখানে আসে, মানে হাশেম মোল্লার বাড়িতে আসে। তো এর মাঝে আবার হাশেম মোল্লা খুব ভালো হয়ে গেছে, দোকানপাটেও যায় না, আমার আম্মুর কাছেও যায় না, বাড়ির মধ্যেই বসে থাকে। মানে তিনিও প্রচণ্ড রকম একটা টেনশনে আছে, মানে গোটা পরিবারটাই এক ধরনের একটা মানসিক টেনশনের ভিতরে পড়ে যায়। তো সেই মানসিক টেনশনটা কি আমি সেটাই বুঝতেছিলাম না, বাট এই টেনশনটা সবাই ফিল করতেছে। এভাবে সময়টা কাটতে কাটতে একটা সময় আমি খেয়াল করে দেখলাম আমার মা হাশেম মোল্লা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে একদিন মা কী জানি হাশেম মোল্লার সাথে অনেক কথা বলছে, ওই দিন ফিশারির পাড়ে বসে অনেক কথা বলছে। বলার পরে রাতের বেলায় আম্মা আর আমি একসাথেই ঘুমাইছি। ঘুমানোর পরে রাত 10টার দিকে আম্মু তখন আমাকে বলতেছে যে মাসুদ তোরা একটা কথা বললি শুনবি, এমন করে বলে। তাই আমি বলি শুনবো না কেন, তুমি আমার মা, তোমার কথা আমি শুনবো না? আমি তো তোমার কথা অবশ্যই শুনবো। আমার আম্মা তখন বলতেছে যে হাশেম মোল্লার যে একটা বড় মেয়ে আছে
সাজেদা, তুই তারে বিয়ে করবি? মানে এটা শোনার পরে আমার পায়ের নিচে মনে হয় মাটিটা সরে গেছে। আমি বললাম, মা, এটা তুমি কি ধরনের কথা বলতেছ? তুমি না বলছো তুমি হাশেম মোল্লারে বিয়ে করছো? তো তুমি যদি হাশেম মোল্লারে বিয়ে করেই থাকো, তাহলে হাশেম মোল্লার মেয়ে তো আমার সৎ বোন। আমি কেমনে আমার সৎ বোনরে বিয়ে করি? আমার আম্মা বলে, না, হাশেম মোল্লা তো মূলত এই সাজেদা তো মূলত হাশেম মোল্লার মেয়ে না। সাজেদাকে তো পালক আনছিল, অনেক বছর আগে পালক আনছিল এবং পালক এনে ফেলছে, এটা হাশেম মোল্লার মেয়ে না। তাহলে তো মেয়ের বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমি তখন বললাম, কিভাবে সমস্যা নেই? হাশেম মোল্লা পালক আনুক বা যেই নিয়ে যেভাবে আনুক, ছোটোবেলা থেকে মেয়েটাকে লালন পালন করে বড় করছে। তো মেয়েটা ছোটোবেলা থেকে ওনাকে বাবা বলে ডাকে, আমি ওনাকে বাবা বলে ডাকি, বা আমি এখনও বাবা ডাকি না, কিন্তু হিসাব করলে তো তিনি আমার বাবা হয়। তা আমি কেমন আমার সৎ বোনকে বিয়ে করবো? মা, এটা তুমি কী ধরনের কথা বললা? আমার আম্মা তখন বলে, দেখ, এটা তো আর কেউ জানে না, হাশেম মোল্লা যেমন কি বিয়ে করছে এটাও কেউ জানে না। তবে হাশেম মোল্লা একটা বিপদে পড়ছে, একটা চরম বিপদে পড়ছে। এই বিপদ থেকে তুই তারা রক্ষা করতে পারিস, তুই ছাড়া কেউ তারা বাঁচাইতে পারবে না। তুই ওনার বড় মেয়েটা সাজেদারে বিয়ে কর। উনি যে আমাকে বিয়ে করছে এটা তো সমাজ নমাজের কেউই জানে না। তো বিষয়টা যেহেতু কেউ জানে না, তো তুই সাজেদাকে বিয়ে কর। বিয়ে করলে হাশেম মোল্লা অন্তত এই টেনশন থেকে বাঁচতে পারবে, নাহলে হাশেম মোল্লা এই টেনশানে স্ট্রোক করে মারা যাবে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে হাশেম মোল্লার এমন কি টেনশন যে উনি স্ট্রোক করে মারা যাবে, এবং মানে কি আমি আসলে বিষয়টাই বুঝতে পারতেছি না। যাকে আম্মুকে রাতে বললাম, আমি আম্মুরে কোনো কিছু রিপ্লাই করলাম না, কিছু বললাম না। সকালবেলা আমি ফিশারিতে মাছকে খাবার দিচ্ছিলাম, হাশেম মোল্লা এবার আমার ডাইকা বলতেছে যে, মাসুদ বাবা, তোর আম্মা কি তোরে কিছু বলছিল? আমি বললাম যে, হ্যাঁ, আম্মা তো বলছিল একটা কথা, কিন্তু এই কথাটা কিভাবে কি? উনি আমাকে বলে, তুই কি রাজি? এরকম তখন ওনার চোখের পানিগুলো একটু টলমল করতেছে, খুবই ইমোশনাল, খুবই আবেগ আপ্লুত হয়ে আছে। আমি তখন বললাম যে, দেখেন, আমার আম্মা তো এর আগে আমাকে একটা কথা বলছিল, আমি তো আপনাকে বলি নাই। উনি আমার বলে, তোর আম্মা কালকে রাতে যে কথাটা বলছে সাজেদার বিষয়ে, তুই এই কথাটার জবাবটা আমাকে দে, তুই আসলে রাজি কিনা। আমি তখন বললাম, দেখেন, হিসাব করলে আপনি অনেক বেশি টাকার মালিক। তখন আমি আর ওই যে আমার আম্মা অনেকে বিয়ে করছে, সাজেদা আমার সৎ বোন, এই বিষয়গুলো আমার কাছে বলি না। না বলে আমি তখন একটু ঘুরেই বললাম যে, আপনি অনেক বেশি টাকার মালিক, এবং আপনার মেয়েটা তো, আমি আপনার ঘরের একজন কাজের ছেলে, আপনি একটা কাজের ছেলে গেছে, আপনার মেয়েকে কীভাবে বিয়ে দিবেন? উনি আমাকে বলে, তুই কে এটা তুই নিজেও জানিস না, তোর কাছে আমি সাজেদাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি, এখন তুই রাজি থাকলে আমি হুজুর ডাকবো আজকেই। আমি বললাম, এটা কি ঠিক হবে? উনি বলে, হ্যাঁ, আজকে আমি দুপুরে হুজুর ডাকবো, ডেকে আমি তোর সাথে বিয়ে করাই দিব। আমি তখন আর কিছু বললাম না, উনি যদি এরকম করেই বললো, আমি তখন চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরে উনি রাতের মধ্যেই এই দুপুরবেলায় তখন হুজুর ডেকে নিয়ে আসছে। হুজুর ডেকে গ্রামের আরও 2-1 মানুষ নিয়ে উনি তখন ওই দুপুরবেলায় দুপুরেই এই সাজেদার সাথে আমাকে কলমা পড়াই দেয়, কলমা কাবিন করে বিয়েটা পড়াই দেয়। এবং বিয়েটা করাই দেওয়ার পরেই তখন আমরা দুপুরে খাবার খাই, বিয়ের পরে। তাই খাবার টাবার খাওয়ার পরে তখন ওই হাশেম মোল্লা আমাকে বললো, তুই তো এখন আমার মেয়ের জামাই, আজকে কাজ করার দরকার নাই, আজকে তুই তোর বাসর ঘর হবে, তুই আজকে তোর মাকে নিয়ে সাজেদাকে নিয়ে ঘোরাফেরা কর, তুই বাসর করবি। এরপরে ইনি তখন আমাকে একটা ঘর দেয়। ঘর বলতে আমার কষ্ট হচ্ছে, ওই কাজলার ওই ঘরটায় দেয়, যেটা আমার দুনিয়া আমার আম্মাকে নিয়ে ছিল, ওই ঘরটা আমাকে দেয়। দেন ওই ঘরে আমি তখন আমার মতো করে সাজাই, বা আমার কিছু 2-1 পরিচিত বন্ধুবান্ধব থাকে যারা দোকানে আমার সাথে আগে কাজ করতো, ওদেরকে ডাকি। ওরা এসে তখন ঘরটারে পরিষ্কার করে দেয়, ক্লিন করে দেয়। ওই ঘরের ভিতরে আমি তখন সাজেদারে নিয়ে রাতের বেলায় বাসর করি। তো বাসর করি, আসলে ও তো আমার বউ হয়, এবং কেন সাজেদাকে হঠাৎ করে আমার কাছে বিয়ে দিল বা কারণটা আমি কোনো কিছুই কিন্তু বুঝি না। তো কাজলার ওই ঘরটা 4-5টা খুব ঢাকা দেওয়া আছে মোটামুটি, এবং এখানে পাকঘরও আছে, সব কিছু আছে। কাজলার ওই ঘরের ভিতরে সাজেদা তখন বাসর ঘরে পরদিন থেকে রান্নাবান্না করতেছে, ওই ঘরে থাকতেছে। কিন্তু কেমন জানি তার ভিতরে আমি একটা মন মরা একটা ভাব দেখি, মন মরা একটা ভাব দেখি, কেমন জানি একটা অস্থির একটা ভাব দেখি। তা আমি তারা কোনো কিছু বলি না, বা কেন সে মন মরা, কেন সে এতটা অস্থির, এই বিষয়গুলো কিন্তু আমি কোনো কিছু তাকে বলি না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে 2 থেকে 3 দিন পরে একসময় হঠাৎ করে সাজেদা বমি করতে শুরু করে। বমি করে এমনভাবে বমি করতেছে যেন তার পেট থেকে রক্ত, নাড়ি বুড়ি সব বেরিয়ে যাচ্ছে। ওইটা সম্ভবত দুপুরের দিকেই ছিল এরকম। তো বমি করা অবস্থা, আমি তখন দৌড় দিলাম ডাক্তার আনার জন্য। ডাক্তার নিয়ে এসে ডাক্তারের জন্য দৌড় দিছি। ওই সময় হাশেম মোল্লা আমার সামনে পড়ে বলতে, সে কই যাস?
আমি বললাম ডাক্তারের জন্য। ডাক্তার লাগবে না, ভয়। তাই আমি বললাম কেন ডাক্তার লাগবে না কেন? উনি বলে ডাক্তার লাগবে না, ভয়, ভালো হয়ে যাবে। তো ও তখন আবার, ও কিন্তু স্বাস্থ্য ছিল ভালো, মানে সাজেদার অনেক ভালো স্বাস্থ্য ছিল এবং দেখতে শুনতেও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক সুন্দর। যাই হোক, পরে ভালো স্বাস্থ্য ছিল। একটা পর্যায়ে আমি তখন না কী হয়েছে, এভাবেও 2 দিন পর পরে বমি করে এবং আমার সাথে খুব বেশি একটা মিশে না। তো একটা পর্যায়ে কি, আমি তখন তো ছোটো না, আমি তো অনেক বড়। একটা মেয়ে যখন বমি করে তখন কিন্তু সন্দেহ লাগে এবং তার পেটটা আমার কাছে কেমন জানি ফুলা ফুলা মনে হচ্ছে, মনে হয় পেটের মধ্যে বাচ্চা আছে, এরকমটা আমার কাছে মনে হচ্ছে আর কি। আমার কাছে যেটা মনে হলো সেটাই আমি বললাম, যে পেটটা ফুলা মনে হচ্ছে তার পেটে বাচ্চা আছে এবং সে যেহেতু বমি করে, এই 2-3টা জিনিস মিলিয়ে আমার মনে অনেক সন্দেহ জন্ম হয় যে সত্যি কি তার পেটে কোনো বেবি আছে কি না, বা কেন তাহলে এরকম মানে আমাকে এই হাশেম মোল্লা এরকম করে কেন তার মেয়েকে আমার কাছে তাড়াতাড়ি একদিনের ভিতরে কয়েক ঘন্টার মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিল। তো এরকম করে 2-3টা রাত কাটার পরে আমি একদিন সাজেদাকে জিজ্ঞেস, সাজেদা হ্যাঁ আমার কাছে একটা সত্য কথা বলবা? ও আমার কাছে বলবো। আমি বললাম যে তোমার পেটে একটা বাচ্চা আছে, কথাটা কি মিথ্যা না সত্য? ও তখন নিচের দিকে তাকায় আসতে, কথা বলে না। আমি বললাম তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে অ্যাটলিস্ট সত্য কথাটা বলো, তোমার পেটে একটা বাবু আছে, এটা কি সত্য? ও তখন বলে তো তুমি তো জানোই, আবার জিজ্ঞেস করতেছো কেন? আমি তখন বললাম এই বাচ্চার বাবা কে? ও বলে তুমি। আমি বললাম আমি কেমনি এই বাচ্চার বাবা হইলাম? আমি তো এই বাচ্চার বাবা না। ও আমার বলে তুমি এই বাচ্চার বাবা। আমি বললাম না, আমি এই বাচ্চার বাবা না, আমি তোমার বিয়ে করলাম 2 দিন হলো, 2 দিনে তো তোমার সাথে আমার একবার শারীরিক সম্পর্ক হয়েছে, 2-1 দিনের ভিতরে বাচ্চা কেমনে তোমার পেটে হয়ে যায়? ও আমাকে বলে তুমি যদি আমাকে বিয়ে করছো, আজকে থেকে তুমি এই বাচ্চার বাবা। আমি তখন বুঝে গেলাম যে বাচ্চা তো আমার না। রাতের বেলা ওর সাথে কোনো মতো থাকলাম। সকালবেলা তাড়াতাড়ি গিয়ে আমি হাশেম মোল্লারে ধরলাম। আমি ওনাকে তখনও আঙ্কেল বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম, বাবা ডাকতাম না। আমি কাকা একটা কথা বলবো আপনার কাছে। পরে আমার বলে বল। আমি বললাম কথাটা কীভাবে বলবো তা তো জানি না, তবে কথাটা না বলে আমি থাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। উনি আমার বলে সমস্যা নেই তো, আমি তোর কথা শুনবো, কী কথা বল না, আমি শুনি। আমি বললাম যে কাকা আপনি কি জানেন সাজেদার পেটে বাচ্চা আছে? উনি আমার বলে জানি। আমি বললাম তো আপনি জানেন সাজেদার পেটে বাচ্চা আছে এবং এই বাচ্চা অনেক বড়, কয়েক মাসের মধ্যে হয়ে যাবে, এরকম একটা বড় বাচ্চা পেটে রাখা এই মেয়েটাকে আপনি আমার কাছে কেন বিয়ে দিলেন, এবং আদত ওই বাচ্চার বাবাকে? ওই তখন আমাকে বলে যে 4 দেওয়ালের বাইরে এই কথাটা যাবে না তো, 4 দেওয়ালের বাইরে এই কথাটা তুই কাউকে বলবি না। আমি বললাম না, আমি কাউকে বলবো না, কিন্তু এই বাচ্চার বাবাকে দেখে তো আমার জানতে হবে। উনি আমাকে বলে বাচ্চার বাবাকে এই পরিচয় আমি তোকে দিতে পারবো না এবং এইটার কথা আমি তোকে বলতেও পারবো না, শুধু তোর কাছে অনুরোধ করব যে তুই এই কথাটা কাউকে বলিস না যে ওর পেটে বাচ্চা আছে। আমি বললাম না আপনি একে তো আমার বিষয় তখন এই জিনিসটা মনে, উনি আমার মাকে বিয়ে করছে, আমার মাকেও ঠকাইছে, বিয়ে করে কেমনে বিয়ে করে আমার মাকে উনি ইউজ করতেছে এবং আমার মাকে কোনো কিছু বুঝতে দেয় না এবং তার সয় সম্পত্তি কোনো কিছুর মালিক আমিও না, আমার মাও না, এবং একইভাবে তিনি আমাকেও স্বার্থের জন্য ব্যবহার করছে। সাজেদাকে আমাকে বিয়ে করাই দিছে পেটে বাচ্চা নেওয়া অবস্থায়। তখন তিনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, নিজের স্বার্থের জন্য উনি সব কিছু করে এবং স্বার্থের জন্য উনি সাজেদাকে আমাকে বিয়ে করাই দিছে। এখন নিজের স্বার্থের জন্য উনি যেহেতু সব কিছু করতে পারে, তো আমার কথা হচ্ছে যে না, আমি কেন সাজেদাকে নিয়ে সংসার করব? আমি ডিরেক্টলি তখন অনেকে বললাম যে না, আমি তো সাজেদাকে নিয়ে সংসার করব না। সাজেদা মূলত পেটে বাচ্চা কোত্থেকে আসছে, এই সাজেদার পেটের বাচ্চাকে, এটা আমার জানতে হবে, আমি গ্রামের 10 জনকে জানাবো। আপনি কেন আমাকে এরকম করে একটা মেয়েকে, পেটে বাচ্চাওয়ালা মহিলাকে কেন আমাকে বিয়ে করাই দিলেন, আমি গ্রামের 10 জনকে জানাবো। আমি তখন খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে গেলে বস শোন, তোর একটা কথা বলি, তুই আমার কথাটা একটু শোন। ওই যে তো আমার মোবাইল নেই যে আমার আম্মারা ফোন করে জিজ্ঞেস করবো, বা কাউকে তো জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। আমাকে বলে শোন, তোর কিন্তু মূলত কিচ্ছু নাই, মূলত যে বাড়িটাতে তোরা থাকিস ওই বাড়িটাও কিন্তু তোদের না। তোর বাবা হাল চাষ করতে গিয়ে মাঠে মারা গেছে এবং আমি তোর আম্মাকে পরে বিয়ে করছি। তো সাজেদা যেহেতু আমার মেয়ে না, ওইটার আমি পালক আনছি, ওই সময় মেয়েটা তোর কাছে বিয়ে দিছি এবং এটা আমি হুজুরের সাথে আলোচনা করছি, হুজুর বলছে বিয়ে দেওয়া যাবে। তো এই মেয়ের মানে সাজেদার পেটের বাচ্চার পরিচয়টা আমি তোকে দিতে পারবো না এবং তোর কাছে অনুরোধ করব
যে বাচ্চার বিষয় নিয়ে তুই আমাকে কোনো প্রশ্ন করিস না, বাচ্চা কোত্থেকে আসছে, কে বাচ্চার বাবা, এসব কোনো কথা তুই আমাকে জিজ্ঞেস করিস না। বিনিময় আমি তোকে 3 বিঘা ধানি জমি লিখে দিব রাস্তার পাশে। 3 বিঘা ধানি জমির কিন্তু অনেক দাম, ওই সময়ের বাজার মূল্য অনেক অনেক কথা, এক কথা আমি লাখপতি হয়ে যাব। আমি বললাম যে এইটা কেমন কথা বলতেছেন আপনি আমারে? বলে দেখ, ভেবে দেখ, তুই গ্রামের মানুষের কাছে না বলে যদি 3 বিঘা ধানি জমি পাস, তাহলে তো তোর জীবন আর কিচ্ছু লাগে না। তুই 3 বিঘা ধানি জমি করলি, তুই সাজেদারে নিয়ে ভালো থাকলি, এবং এই বিষয়টা কেউ জানলো না, শুনলো না, কিন্তু মানুষকে জানালে কী হবে? তুই সাজেদাকে বিয়ে করছস, কয় লাখ টাকা কাবিনে জানোস? আমি বললাম কত? নি বলে 5 লক্ষ। ওই সময় 5 লাখ টাকা কিন্তু বিশাল টাকা। আমার বলি 5 লাখ টাকা তুই সাজেদারে দেওয়া লাগবে, না দিলে তোর জেল হয়ে যাবে। আর সাজেদারে 5 লাখ টাকা তুই দিবি কোত্থেকে? এটা হচ্ছে বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তোকে ছাড়বো না। আর তুই যদি আমার কথা শোনস, সাজেদার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে তুই বড় কর, বাচ্চাটাকে নিয়ে নে, এবং তুই সাজেদাকে নিয়ে আলাদা ঘর বানাই থাক, আমি তোকে আলাদা ঘর বানাই দিব। 3 বিঘা ধানি জমির উপর আমি তোর ঘর বানাই দিব। তুই এখানে ধান চাষ করবি, ফসলাদি করবি, তোর বউ নিয়ে তুই ভালো থাকবি, তোর বাচ্চা কাচ্চা নিয়ে তুই ভালো থাকবি। তো ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে কী করা যায়। আমি যদি মানুষকে জানাই, লোকদেরকে জানাই, তাহলে জিনিসটা আরও খারাপ হবে। যেহেতু আমি বিয়ে করেই ফেলছি, কয়েকদিন ধরে সংসার করতেছি, ওনার নিজেরও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে, এবং হাশেম মোল্লার সাথে না আমি আইন নিয়ে পারবো, না আমি কোনো রকমের কোনো কিছু দিয়ে পারবো, কারণ তিনি যথেষ্ট পরিমাণের ক্ষমতাধর একজন ব্যক্তি। তো তার সাথে তো কোনো প্রশাসক বা কোনো কিছু দিয়ে আমি পারবো না। তো সুতরাং ওনার সাথে, যার সাথে আমি ক্ষমতা দেখাই পারবো না, তার সাথে আমি আপোষ করে ফেলি। যেভাবে আপোষ করা যায় ওভাবে আপোষ করি। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, তো এটা কবে দিবেন? বলে কালকেই দিব, তুই যদি ঠিক থাকিস। তেমন ঠিক আছে, আমি কালকে সকালে যাব। দিনটা রাতটা কোনো রকম কাটালাম। সকালবেলা হাশেম মোল্লার নিয়ে আমি সরাসরি হচ্ছে রেজিস্ট্রি অফিসে চলে গেছি। ঠিকই 3 বিঘা ধানি জমির উপর 3 বিঘা ধানি জমি উনি আমার লিখে দিচ্ছে রাস্তার পাশে। জমিটা লিখে দিয়া ওইখানে উনি তখন মাটি ফালাইয়া আমার একটা বাড়ি বানাই দিতেছে। জাস্ট কিছুদিনের ভিতরে আমাকে ওখানে মাটি ফালায় নতুন করে একটা বাড়ি বানাই দিছে, এবং সেই বাড়িতে আমি তখন সাজেদাকে নিয়ে উঠছি। উঠার পরেই বাচ্চা হবে 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 একটা বাপ। ওই সময়ের ভিতরে আমি তখন ধানি জমিতে চাষ করতাম, ওইখানেই থাকতাম। আমি আর ওই হাশেম মোল্লার বাড়িতেও আসতাম না, বা হাশেম মোল্লার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ওইখানে থাকতাম। এমতো অবস্থার ভিতরে হঠাৎ করে পেটে বাচ্চাটা মারা যায়, পেটের মধ্যে মারা যায়, পেটের ব্যথা উঠে। তখন ডাক্তার নিয়ে আসে, ডাক্তার থেকে বলে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়। মারা গেলে পরে তখন সিজারের মাধ্যমে বাচ্চাটাকে বের করি। বের করলে পরে ও তখন মোটামুটি খুব অনেক অসুস্থ থাকে। আমি তখন তাকে অনেক ভালোবাসি, তাকে অনেক যত্ন করি, সেবা করি, প্রচণ্ড রকমের ভালোবাসি। এরকম করতে করতে বাচ্চাটা মারা যাওয়ার মাস 4 পরে কিছু বিষয় আমি চোখে দেখতে পাই, যেটা আমার আম্মার সাথে দেখেছিলাম আমি হাশেম মোল্লার। এরকম কিছু জিনিস যেটা আমি বলতে চাই না, বলার মতো ভাষা আমার নাই, এবং এটা আমি কখনো মুখ খুলে বলতেও পারবো না। এই জিনিসটা যখন আমি 2-3 বার দেখি, দেখার পরে আমি সাজেদাকে জিজ্ঞেস করি যে সাজেদা এসবের মানে কি? ও কোনো কিছু বলে না। তখন আমার আর বুঝতে বাকি ছিল না সাজেদার পেটে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চার বাবাকে। আমি তখন বললাম যে দেখলাম যে আমি সাজেদাকে নিয়ে গ্রামে থাকতে পারবো না, এবং হাশেম মোল্লার কাছ থেকে যেভাবে হোক সাজেদাকে আমার সরাইতে হবে। তখন আমি আস্তে আস্তে কথা বলতে শুরু করি ঢাকার দিকে, এবং ঢাকার দিকে কথাবার্তা বলে আমাদের গ্রামের এক ভাইয়ের সহযোগিতার মাধ্যমে আমি তখন সাজেদাকে নিয়ে বাড়ির জমিগুলো যা আছে সবগুলো বন্ধক দিয়ে দিই। ধানি জমি যতটুকু ছিল 3 বিঘাটা বন্ধক দিয়া কিছু টাকা পয়সা পাই, মোটা অঙ্কের কিছু টাকা পাই। এই মোটা অঙ্কের টাকাগুলো নিয়ে আমি তখন এই সাজেদাকে নিয়ে ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করে বাসা নিয়ে ওরা উঠি, এবং ও যাওয়ার জন্য রাজি থাকে। এমন না যে ও যেতে চায় না, যাবে না, পিছু টানছে, তাও না। কিন্তু ওকে আমি একবার বলছি, ওর সাথে সাথে রাজি হয়েছে, ও যাবে। যাই হোক, ঢাকাতে চলে যায়, এবং ঢাকাতে যাওয়ার পরে আমি তখন আমার যে বাসাটা ভাড়া করি সে বাসার নিচেই একটা পানের দোকান দিই। সর্বপ্রথম একটা পানের দোকান দিই। বাসার নিচে একটা ছোট্ট টুকরির মতো থাকে, টুকরির মতো একটা পানের দোকান দিই। পানের দোকান করি, 2-4 টাকা ভালো টাকা ইনকাম করতেছি। ধানি জমিটাকে বন্ধক দিয়ে রাখছি, ওইখান থেকেও কিছু টাকা আসতেছে। পানের দোকানদার করে আলহামদুলিল্লাহ ভালো টাকায় চলতেছে। তো ওই সময়ের ভিতরে হঠাৎ করে অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল এই সিস্টেমগুলো অনেক আপডেট হচ্ছে বা মানুষের মাথায় আসতেছে। তো নীলফামারীতে থাকা অবস্থা কিন্তু আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। তো সেখানে আসার পরে আমার বউ তখন টিকটকটা কি জানি একটা কিছু করবে, আমার ধরছে আমার একটা ফোন কিনে দাও, খুবভাবে ধরছে একটা মোবাইল ফোন কিনে দাও। আম্মুর সাথে যোগাযোগ করি না খুব একটা, আম্মু তো আম্মুর মতো করেই আছে। পরে আমি ওকে একটা মোবাইল ফোন কিনে দিই।
এবং কিনে দেওয়ার পর ও তখন টিকটক করে। টিকটক কী ভাই আমি তো বুঝি না, ওই ফোন নিয়ে একটু নাচে গায়ে কোমর ধুলায় ওগুলো করতে করতে ওই সময় কিন্তু এই টিকটক এগুলো কিন্তু প্রথম বের হয়েছে, এর আগে কিন্তু এসব ছিল না, এগুলো কিন্তু এই প্রথম বের হয়। তো আমাকে নিয়েও বিভিন্ন জায়গায় যাইতো, আমাকে মোবাইল ধরে রাখতো, আমি ধরতাম, ও নাচতো গাইতো কোমর ধুলাইতো, এটা করতো বিভিন্ন গানের সাথে এগুলোও করতো। এবং কেমনে জমকি করতে এগুলো আমি কিন্তু জানি না, ও কেমনে কী করতে এটা ওই জানে। এরকম করতে করতে অনেক মেয়েরা দেখলাম ওর বাসার মধ্যে এখন চলে আসে, মানে অনেক মেয়েরা দূর দূরান্ত থেকে আসে ওর বাসার মধ্যে, আইসা ওর সাথে এটা ওইটা করে, এমনি ওর সাথে এই টিকটক করে, ভিডিও বানায়, আমাদের বাসার ছাদের উপরে ভিডিও বানায়, রাস্তাঘাটে ভিডিও বানায়। এবং একটা সময় এরকম হইলো যে আমি ওকে নিয়ে রাস্তায় বের হলে অনেকে ওর সাথে ছবি উঠাইতে আসতো, যে আপা আসেন একটা ছবি উঠাই। আমার নিজের কাছেও তখন ভালো লাগতো, আমিও তো দেখতে শুনতে অনেক ভালো ছিলাম। তো যখন ওর সাথে ওরে টাইনা ছবি উঠাতে আমার কাছে খুব ভালো লাগে যে আমার বউকে এরকম টেনে হেসড়ে নিচে ছবি উঠাচ্ছে, আমার বউ সেলিব্রিটি, মানে নায়িকা হয়ে গেছে এরকম। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। দেওয়ার পরে একদিন আবার সাজেদা আমাকে ধরছে, ধরা বলতেছে বাড়িতে যে জায়গাটা পড়ে আছে ওই জায়গাটা থেকে তো লাভ নাই, ওই জায়গাটা তুমি বিক্রি করে দাও। তো আমি বললাম যে জায়গাটা বিক্রি করে দিয়ে কী করবো, কেন জায়গা বিক্রি করতে বলতেছো? আমাকে বলে জায়গাটা বিক্রি করো, বিক্রি করে আমি একটা জায়গায় কিছু টাকা দিব, টাকা দিয়ে আমি একটা সিনেমাতে কাজ করব, টাকা লাগবে। তা আমি তখন বললাম যে সিনেমাতে তুমি কাজ করবো মানে? ও বলে হ্যাঁ, টাকা দিতে হবে, তাহলে ওই সিনেমাতে আমি কাজ পাবো, আমি ওখানে কাজ করব। মূলত কিন্তু সে আমার কাছ থেকে টাকাটা সিনেমাতে কাজ করার জন্য নিয়ে যায় না, ওই সিনেমাতে আরেকটা ছেলেকেও কাজ করাবে। ও তো সিনেমার নায়িকা হইছে, ও তো কাজ করতেছে, আরেকটা ছেলে ওই সিনেমাতেও নিয়ে যাবে, নতুন একটা মুখ, নতুন একটা ছেলে, এবং ওই ছেলেটা ওই সিনেমাতে কাজ করার জন্য কিন্তু টাকা লাগবে। ওই টাকাটা ওই ছেলেটার কাছে নাই, এজন্য আমাকে ধরছে। তো 3 বিঘা থেকে আমাকে দিয়েও 2 বিঘা জমি তখন বিক্রি করাই ফেলছে, খুব প্রেশার দেওয়া। আমার বলতেছে তুমি দোকানটা বড় করবা, এই দোকানটা হবে না, পানের দোকানদারি করো, আমার এটা পছন্দ না, তুমি একজন পানের দোকানদার হইবা, এটা কেমন কথা, আমি একজন নায়িকা, তুমি দোকান পরিবর্তন করো, এই বলে আমার সাথে 2 বিঘা জমিও বিক্রি করে আনছে। আমি বিক্রি করে দিয়েছি গ্রামে নিয়ে। এরই মাঝে কিন্তু আমার হাশেম মোল্লার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো নাই। আমি এই শহর থেকে আমাদের ওই হাশেম মোল্লার এলাকার এক লোকের সাথে যোগাযোগ করে আমি তখন জমিটা শুধু রেজিস্ট্রি অফিসে যাই, রেজিস্ট্রি করে দিয়ে টাকা নিয়ে চলে আসি। তখন ছিল আর 1 বিঘা জমি। এই পুরোটা টাকা এনে কিন্তু আমি ওর হাতে দিছি, সাজাদার হাতে দিছি। দেওয়ার পরও একটা ছবিতেও কাজ করে, সাইড নায়িকা হিসাবে, এবং ওই ছেলেটা সাইড নায়ক হিসাবে কাজ করে। তারা দুজনে মোটামুটি ভালোই অভিনয় করে। এরপর থেকে সাজাদা আস্তে আস্তে বাংলা নাটকে কাজ করতে শুরু করে, একটা দুইটা করে নাটকে কাজ করে। কিন্তু আমি যে টাকাগুলো ওকে এনে দিছিলাম ওই টাকাগুলো কিন্তু আমাকে আর ফিরিয়ে দিচ্ছে না। টাকার কথা যখন বলি, ও বলে টাকা দিয়ে তুমি কি করবা, তুমি পানের দোকানদারি করো, এরকম। আমি চিন্তা করলাম যে পানের দোকানদারি করি, ও আমাকে তো টাকা দিল না, 2 বিঘা জমির পুরো টাকাটাও নিয়ে গেছে। এবার আমার নিজের কাছেও খারাপ লাগে, ওর সাথে ওনাকে দেখা করতে আসে, ও আমার পরিচয় দেন আমি পানের দোকান করি। তখন আমার 1 বিঘা জমি ছিল, ওই জমিটা আমি বিক্রি করে দিব, আমি দোকানটা বড় করবো, ওখানে কসমেটিক উঠাবো বা বড় আকারে দোকানটা আমি পরিচালনা করবো। এই জন্য আমি তখন 1 বিঘা জায়গা বিক্রি করে আনি। জায়গাটা বিক্রি করে আনার পরও তখন জানতে পারছি আমি জায়গা বিক্রি করছি। ও এরই মাঝে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এরই মাঝে কিন্তু আমার কিন্তু একটা মেয়ের সন্তান হয়েছে, একটা ছেলের সন্তান হয়েছে। আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। ছেলে মেয়েগুলো কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে ওই সময়। তা আমি জায়গাটা বিক্রি করে আনছি, 1 বিঘা জায়গা, এইটার টাকা ওরে দিয়ে দেওয়া লাগবে। এই টাকার জন্য খুব ঝগড়া করতেছে, তুমি টাকা দিয়ে কি করবা, তোমার কোনো দোকানদারি করার দরকার নাই, আমি তো 10-15 জন মানুষের বেতন দিতে পারবো, এখন আমি অনেক বড় নায়িকা হয়ে গেছি, আমাকে অনেক প্রডিউসাররা পরিচালকরা ডাকে, তোমার কেন কাজ করতে, তোমার কাজ করার দরকার নেই। এই বলেও তখন করলো কি, আমাকে কাজ স্টপ করাই দিল। 1 বিঘা লাস্টের যে জায়গার টাকাটা আনলাম ওইটাও নিয়ে গেছে। এটা নিয়ে গেছে ওই যে ওর সাথে একটা ছেলে আছে, যেই ছেলের সাথে একটা সিনেমায় কাজ করছে, ওই ছেলেকে নিয়ে। ওই ছেলেও কিন্তু পরিচিত কোনো মুখ না, নতুন কাজ করছে, একটাই কাজ করছে ও। এবার ওরে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এখানে ওইখানে, এই জায়গায় ওই জায়গায়, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি যে তার স্বামী, সে যে আমার বউ, কোনো রকমের সম্পর্ক কিন্তু আমাদের মাঝে নাই। ও মনে হয় আমি তার কাছে খুবই অপরিচিত, এবং সে আমার কাছে অপরিচিত, বেআইনের মতো। মাঝে মাঝে আসে, দেখা করে। আমার কাজে একটা ছেলে একটা মেয়ে আছে, এগুলোর দেখাশোনা করা, আমার সন্তান ঘুম পাড়ানো, খাওয়া দাওয়া করানো, সন্তানকে আদর যত্ন করা, মাঝে মাঝে নিজের দোকানটাতে গিয়ে বসা, এটাই আমার কাজ। এবং আমাদের দুজনের মাঝে যে কবে লাস্ট স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছিল তার কোনো হিসাব নাই। অনেক দিন পেরিয়ে গেছে, ওরা আমি পাই না।
ওই আমার কাছেই আসে না, আমার সাথেই ঘুমায় না। ও যদিও বাসায় ঘুমায়, আলাদা রুমে ঘুমায়, আমার রুমে ঘুমায় না। এরকম করতে করতে ও ঠাস করে দুবাই চলে যায়, মালয়েশিয়া চলে যায়। কার সাথে যায়, কিভাবে যায়, ওগুলো আমি কিছু বুঝি না। এবার লাস্ট পর্যন্ত আমি বাড়িতে গেছি, যেহেতু আমার দোকানদারি করে আমি আমার সন্তানগুলো দেখতে পারি না, কারণ সন্তানগুলো তো আমারই ছেলে মেয়ে, ওদেরকে আমি দেখতে পারি না। তো তখন আমি কী করলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মার বয়স হয়েছে, মার তখন আমি বাড়ি থেকে নিয়ে আসছি। না এরই মাঝে আবার হাশেম মোল্লা স্ট্রোক করছি। স্ট্রোক করার পরে হাশেম মোল্লার এক হাত এক পা কিন্তু অপেশ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই দোকানে ঘরের ভিতরেই শুয়ে থাকতো, মানে খাটতে উঠতে পারতো না, প্যারালাইসিস মতো হয়ে গেছে। তাই আমার আমি গ্রাম থেকে নিয়ে আসছি। আনার পর আম্মাকে আমি হাশেম মোল্লার কথা যতই জিজ্ঞেস করি, আম্মা আমারে বলে এর কথা বলিস না, ওই লোকটা খারাপ, এই লোকটা বদমাইশ, এই লোকটা বেয়াদব, এটা বলে। তো এখন আম্মার সাথে কী বেয়াদবি করছে, কী বদমাইশি করছে আম্মাই ভালো জানে। আম্মা আমার ওই লোকের কথা বলতে বলে না, আমি ওই লোকের কথা বলি না। তো যাই হোক, আম্মাকে আমি তখন ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় আসার পর আমার বাসায় রাখতেছি, আমি দোকানদারি করি। আম্মা আমার ছেলে মেয়েগুলার স্কুলে পাঠায়, স্কুল থেকে আনে, দেখাশোনা করে। আমি ওরে ফোন দিই যে সাজেদ আমার টাকা লাগবে। কয় টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। মুহূর্তে আমাকে 1 লাখ টাকা পাঠাই দেয়। হ্যাঁ কী লাগবে তোমার? আমার এটা লাগবে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। মানে আমার যখন যা লাগে, ও কোনো কিছুর অভাব কিন্তু আমাকে দেয় না। আমার বরণ পোষণ, কাপড় চোপড়, বাসার মধ্যে কাজের মেয়ে পর্যন্ত, আমার মা আসার পরও কাজের মেয়ে পর্যন্ত রেখে দিছে। প্রথমে রাখে নাই, লাস্টে কাজের মেয়ে পর্যন্ত রেখে দিছে। এই বাসা পাল্টাইয়া নতুন একটা বাসা নিছে, ওই বাসাতে আমাদেরকে রাখছে, আমার সন্তানদেরকে রাখছে। আমার সন্তান ছেলে মেয়ের পড়াশোনার অনেক খরচ, অনেক টাকা, সমস্তটা কিন্তু ও দিচ্ছে। ভালো স্কুলে ভর্তি করাইতেছে, প্রাইভেট টিচার রাখতেছে, সন্তানকে মানে ভালো কাপড় চোপড় কিনে দিচ্ছে। মানে সন্তানের সমস্ত রকমের দায়িত্ব নিয়ে নিছে। আমার ছেলে মেয়ের পুরোপুরি দায়িত্ব ওর কাছে। আমি পরিবারের মধ্যে একটা আগাছা, কোত্থেকে 8-10টা ছেলে নিয়ে আসে মাঝে মাঝে, ওগুলো নিয়ে রুমে ঢুকে কি করে না করে এগুলো ও জানে। নাচে ঘায়, টিকটক বানায়, ফিকটক বানায়, ঘুরে ফিরে নাটক বানায়, সিনেমা বানায়, ইন্ডিয়া চলে যায়, আবার কলকাতায় চলে যায়। মানে কোনো কিছু ঠিক নেই। আমি মারে বলি, মা এসব কি, আমি কার সাথে সংসার করতেছি? আমার মা আমারে বলে, কথা বলিস না, যেভাবে আছে এভাবে চলতে দে। এখন ওর হাতে টাকা পয়সা আছে, ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেখ কিছু করতে পারোস কিনা। কিন্তু আমাকে মোটা অঙ্কের কোনো টাকা দেয় না। ধরেন আমার মোটা অঙ্কের কিছু টাকা লাগবে, ওই টাকা ওর কাছে চাইলে ও কোনো টাকা দেয় না। যে টাকা দিব কেন, তোমার কি লাগবে, তোমার যা লাগবে আমি সব কিছুতে দিচ্ছি। কোনো রকমের টাকা পয়সা সে আমাকে কোনো কিছুই দেয় না। ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে, তো একটা ছেলে একটা মেয়ে আছে, ওদের মুখের দিকে তাকাইয়া আমি কোনো কিছু বলতেও পারি না। ওর যে কিছু একটা বলবো, মানে সন্তানগুলো এতই বড় হয়েছে যে তাদের আমি যদি কিছু বলি হয়তো আমাকে ছেড়ে দিবে, এই তুমি চলে যাও। আমাকে ছেড়ে দিয়ে সে জীবন আমার সন্তানগুলোকে ভালো রাখবে না। আমার ছেলে মেয়েগুলা ওর মতোই লাফাঙ্গি এবং বেয়াদব হয়ে যাবে, ওর মতোই হবে। আমার সন্তানগুলো কোথায় থাকবে? শুধু সন্তানগুলোর কথা চিন্তা করে আমি বাবা হয়েও ওর এগুলো সহ্য করে নিয়ে যাচ্ছি। একবার রমজান মাস আসছে, একটা রমজানে একটা রোজাও থাকে না। আমি ওরে বলি যে দেখো বউ, একটু রোজা থাকো, একটু নামাজ পড়ো। আমার মা বাড়ি থেকে আসছে, তুমি রোজা রাখো না, নামাজ পড়ো না, এরকম ছোটো ছোটো কাপড় চোপড় পরে ঘুরো, যেখানে তেখানে ছেলে নিয়ে আসো, রাতের বেলায় থাকো, এটা তো ভালো দেখায় না। আমাকে বলে, তুমি আমার লাইফ নিয়ে, তুমি পানের দোকানদার, বুঝবা কি? তুমি এসবের বুঝবা কি? আমি ভাত দিতেছি, কাপড় দিতেছি, ভাত খাও, কাপড় চোপড় পরো, বেশি আমার সাথে বেশি কথা বলো না। যদি কথা বলো তাহলে পায়ের নিচে মাটি থাকবে না। আমাকে এরকম করে ধমক দেয়। তাহলে আমি তাকে ভালোর জন্য বুঝাই, একজন হাজব্যান্ড হিসাবে তারা ভালোর জন্য বুঝাই, সে আমারে বুঝে উল্টা। এমন করে গত কিছুদিন আগে আমার একটু রাগ হয়েছিল যে কেন তুমি এরকমভাবে চলবা। আমার মেয়েটা অসুস্থ, জ্বর, আমার মেয়েটারও একটা বার দেখে না, কোলেও নেয় না। আমি যখন বলি বাবুটারে কোলে নাও, একটু আদর করো, কেন আমি মেয়ের আদর করবো, কোলে নেবো? মেয়ে জেনে ডাক্তার নাই, আমি কি ডাক্তার নাকি? ডাক্তার দেখাও। আমি চিন্তা করি, ভাই চোখটা বন্ধ করি, এই সেই সাজেদা, যে সাজেদার সাথে আমি মাঠে ঘাটে খেলতাম, যে মেয়েটা ঠিকমতো 3 পিস পরতে পারতো না। 3 পিস এক সাইডে দিয়ে পরলে অন্য সাইডে দিয়ে পরে যাইতো, ঠিকমতো 3 পিস পরতে পারতো না। অথচ এই মেয়েটা আজকে ভাই জিন্স প্যান্ট আর হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। ও মেকআপ থাক দূরের কথা, ক্রিম পর্যন্ত কোনোদিন মুখে দিতে আমি দেখি নাই। এখনও মুখ ভর্তি মেকআপ করে, চুলের স্টাইল করে, হাতের মধ্যে টিটো বসায়। চোখের সামনে যেসব দৃশ্য দেখে যাচ্ছি, যেসব জিনিস দেখে যাচ্ছি, এটা বলে বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আজ আমার মেয়েটা অনেক বড় হয়েছে,
ছেলেটা অনেক বড় হয়েছে, তাদেরকে বুকে নিয়ে আজ অনেকগুলো বৎসর আমি রাজধানী ঢাকার বুকে পড়ে আসি হিজলার মতো করে। বউকে না ছুঁইতে পারি, না কাছে পাই, শুধু ফোনে কথা বলা ছাড়া আমার বউর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। বউ কোথায় থাকে, কোন জায়গায় থাকে, কি করে, ওই ভালো জানে। আমার মা নামাজ পড়ে মাঝামাঝি দেখি, জানি না আমার মায়ের নামাজ আল্লাহ কতটুকু কবুল করবে। আমার জীবনটা নষ্ট হওয়ার পিছনে আমার মায়েরও কারণ আছে। আমার মা নিজেই আমাকে এই সাজেদাকে বিয়ে করার জন্য প্রথমে বলেছিল। এখন আমার মায়ের সাথে সাজেদার সম্পর্ক অনেক ভালো। সাজেদা আমাকে ফোন করে, মা সাজেদাকে ফোন করে, আমার মাকে টাকা পয়সা দেয়, আমার মা বৌমা বৌমা বলে জান দিয়ে দিতেছে। কিন্তু আমার জীবনটা তো মধ্যে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। না পারি সমাজে কাউকে এই কথা বলতে, না পারি কাউকে নিজের ভিতরে কষ্টটা লুকিয়ে রাখতে। প্রতিটা রাতে আপনার জীবনের গল্পগুলো শুনে ভালো লাগে। আজ অনেক দিন চিন্তা ভাবনা করলাম যে আপনাকে কথাগুলো বলবো কিনা। শেষ পর্যন্ত ভাই আজকে বলেই দিলাম। অনুরোধ রইব যে আপনি আমার বউয়ের পরিচয়টা কারো কাছে দিয়েন না, এবং আমার নাম ঠিকানাগুলো একটু হাইড করে গল্পটা বললেন। তা না হলে আমার বউ আমাকে বাঁচায় রাখবে না, হয়তো মেরেও ফেলতে পারে। শুধু নিজের জীবনের মায়া করে, নিজের জীবনে চিন্তা করে আপনাকে অনুরোধ করবো যে গল্পের নাম ঠিকানাগুলো একটু হাইড করে আপনি আমার গল্পটা প্রচার করেন। আমার খুব ভালো লাগবে রাতের বেলা যখন হেডফোন কানে দিয়ে আপনার মুখে আমার জীবনের গল্পগুলো শুনবো, আমার জীবনের গল্পটা শুনবো। আপন ভাই ভালো থাকবেন, আর আমার 2টা কলিজার টুকরা আমার ছেলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের নীলফামারীর ভাই, বর্তমানে ঢাকায় বসবাসরত মোহাম্মদ মাসুদের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। মাসুদ ভাই লাস্টের কথাগুলো আমার খুব ভালো লাগছে, যে তার বউ ঠিকমতো 3 পিস পড়তে পারতো না, কিন্তু এখন জিন্স প্যান্ট পরে ঘুরে। গ্রামের মানুষ কিছু কথা বলে গেছে ভাই, পৃথিবী যতকাল থাকবে এই কথাগুলো মানুষের অন্তরে বাস্তবতার জন্ম দিবে। গ্রামের মানুষ বলে যে সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লোহা বাসে। আপনি যতই ভালো হন না কেন, আপনি যতই নিষ্ঠাবান হন না কেন, আপনি যতটাই সচ্চরিত্রবান হন না কেন, কিন্তু আপনার আশেপাশের মানুষগুলো যদি খারাপ হয়, আপনি নিজেকে কোনোভাবেই ভালোভাবে তৈরি করতে পারবেন না, ভালোভাবে নিজেকে আপনি পরিচালিত করতে পারবেন না, ইভেন নিজেকে ভালো রাখতে পারবেন না। এটি হচ্ছে সত্য। যাই হোক, বাংলাদেশের অনেক টিকটক সেলিব্রিটি আছে, টিকটক করে, এবং আমি জীবনের গল্পের অনুষ্ঠান করি। সেখান থেকে নিজের ছোট্ট অভিজ্ঞতা থেকে বলে রাখি, বেশিরভাগ মেয়েগুলোই নষ্ট হয় এই টিকটক থেকে। কী ধরনের ফিল্টার ব্যবহার করে, আমি জীবনে কখনো টিকটক করি নাই, আমার নিজের কোনো টিকটক অ্যাকাউন্টও নেই, আমি এগুলো বুঝি না। তো সেখান থেকে আমি জীবনের গল্প পাই। অনেক মানে সংসার ভেঙে যাচ্ছে শুধু এই টিকটকের কারণে। বউ টিকটক করে, স্বামী পছন্দ করে না, তেনি স্বামীকে ছেড়ে দেয়। অ্যান্ড বউ এমন সব পোশাক আশাক পরে, স্বামীর পছন্দ না, স্বামীকে ছেড়ে দেয়। কারণ টিকটক করতে করতে তাদের একটা ফ্রেন্ড ফলোয়ার হয়ে যায়, এবং একটা অনেকগুলো মিলে একটা কেমন যেন একটা গুচ্ছ তারা তৈরি করে ফেলে, এবং সে জায়গা থেকে তার হাজব্যান্ডকে কিন্তু এইগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, হাজব্যান্ডকে ছেড়ে দেয়। আরেকটা মেয়ে তার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার পরে মেয়েটার কি হয়, এটার মুখে আমি বলতে চাই না, তা আপনারা খুব ভালো করে জানেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, এসব খারাপ অ্যাপস বা খারাপ জায়গা থেকে আল্লাহ আমাদেরকে ফিরে নিয়ে আসুক। আল্লাহ সবাইকে পূজার তৌফিক দান করুক। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। যেখানেই বেঁধে বন্ধুগণ, এই গল্প নিয়ে যদি আপনার ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তো কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।